নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি গোয়েন্দা প্রশান্ত বিশ্বাস সিরিজের তৃতীয় কাহিনী, রিচ ফ্যামিলির কেচ্ছা। আজকের গল্পে বেশ কিছু প্রাপ্তবয়স্ক বিষয়ের উল্লেখ রয়েছে। আপনারা যদি প্রাপ্তবয়স্ক না হন তাহলে অনুরোধ রইল আজকের গল্প থেকে বিরত থাকবার। থ্রিল চার্জারকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল বাটনে ক্লিক করে ফেলবেন আমাদের ফার্দার নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশের হাইপ বাটন প্রেস করতে ভুলবেন না। এবং গল্পটি সম্পূর্ণ শুনে জানাবেন আপনারা কোথা থেকে গল্পটি শুনছেন এবং গল্পটি আপনাদের কতটা ভালো লেগেছে। থ্রিল চার্জারকে ফলো করতে পারেন ফেসবুকে কিংবা ইনস্টাগ্রামে। ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্ক। তাহলে চলুন আর বেশি দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের কাহিনী। লেখক আদিত্য বর্মন চোপড়ার কলমে গোয়েন্দা প্রশান্ত বিশ্বাস সিরিজের কাহিনী, রিচ ফ্যামিলির কেচ্ছা। দেবলীনা রায় আজকে সিদ্ধান্ত নিলেন বাপের বাড়িতেই থেকে যাবেন। নিউ আলিপুরের এই আলিশান বাড়িতে থাকার জায়গার অভাব নেই অবশ্য। একদম ঝা চকচকে আর্কিটেক্ট দিয়ে বানানো বাড়িখানা তৈরি করতেও কম সময় নেননি অশোক তরুপাল, যাকে সংক্ষেপে অশোক বলেই ডাকতে অভ্যস্ত সকলে। এই অশোক তরুর বয়স আজ ছুঁয়েছে ৭৫-এর ঘর। তাই ভদ্রলোকের জন্মদিন পালন করার জন্যে চূড়ান্ত নাছোড়বান্দা নাতি নাতনিদের সঙ্গে তিনি পেরে ওঠেননি। এবার খুব একটা ছোট করে ব্যাপারটা করাও যাবে না, কারণ বাঙালি বাড়ি যতই বৈষয়িক দিক থেকে বড় হয়ে ওঠে ততই মস্ত ডালপালার মতো তাদের জানাশোনা বেড়ে যায়। পরিচিত ক্লায়েন্ট থেকে শুরু করে কোম্পানির এমপ্লয়ি, পারিবারিক বন্ধু, আত্মীয় স্বজন মিলিয়ে সংখ্যাটা ওই ১০০-র কাছাকাছি চলেই গেল। তবে এই বাড়িতে সবাই ধরেও গেল সুন্দরভাবে। দেবলীনার বড্ড ডাস্ট অ্যালার্জি আছে, তাই চিন্তায় পড়ে গেলেন সঙ্গে মাস্ক তো ক্যারি করছেন না ভেবে। তার সন্তানের বয়স মাত্র ১.৫ বছর। তাকে নিয়েও হাজার চিন্তায় চিন্তিত দেবলীনা। তবে এখানে থাকলে বৌদিদের কাছেই থাকে ছেলেটা, তাই বাপের বাড়ি এসে হালকা ঝাড়া হাত পায়ে থাকতে পারেন তিনি। স্বামী শুভময় আজ কোনোভাবেই আসতে পারেননি একটা জরুরি মিটিং থাকার জন্য। শুভময় কনস্ট্রাকশন কোম্পানিতে আছেন। মাস গেলে তার মোটা অঙ্কের অর্ধেক চলে যায় দেবলীনার খরচ মেটাতে। হবে নাই বা কেন, এত বড়লোক বাড়ির মেয়েকে বিয়ে করলে এটুকু তো করতেই হয়। দেবলীনা তাই ওদের সম্পর্কটাকে প্রোডাক্টের চালাচালি হিসেবেই দেখতে পছন্দ করে। জিজ্ঞেস করে না স্বামীকে কেন এত রাত হচ্ছে, কোথায় আছে সে, বরং ছেলেকে খাইয়ে নিজের খাবার খেয়ে শুয়ে পড়ে। একসময় প্রশ্ন করত, জোড়াজুড়ি করত, কিন্তু উত্তরগুলো সেই একই থেকে যায় বলে আর করে না এখন। কোনো নামী হোটেলে এখন নিজের স্বামীকে অন্য স্ত্রীর সঙ্গে কল্পনাও করে না। ফোন খুলে দেখেও না কার সাথে মেসেজ চালাচালি করার সময় আপনা থেকেই মুচকি হাসিতে রাঙিয়ে ওঠে শুভময়ের মুখ। সে আসলে সত্যিটা জানার ভয়ে মুখ ফিরিয়ে থাকে। কথায় বলে, বোবার শত্রু নেই। কি রে দেবলীনা, তোর মুখটা এত পাশুটে লাগছে কেন রে? বর আসেনি বলে দুঃখ হচ্ছে? আর দুঃখ গো বৌমনি, সেই দুঃখ যদি করতেই হতো তাহলে আর এখানে পড়ে থাকতাম ভেবেছ? এই, তোদের মধ্যে কি আবার কোনো সমস্যা চলছে নাকি? দেবলীনার মুখ বুঝি আয়নার মতো। মনের সমস্ত চলাফেরা ওই মুখখানায় ফুটে ওঠে, আর তারপর সামনের মানুষটা খপ করে ধরে ফেলে। বৌমনি অর্থাৎ সিঞ্জিনী ওর মাথায় হাত বুলিয়ে বললেন, দেখ, ঝগড়া অশান্তি সব সম্পর্কেই চলে। কথায় বলে না, যেখানে রাগ নেই, অভিমান নেই, সেখানে ভালোবাসাও নেই। আমার তো এখন আর রাগটাও ধরে না যে বৌমনি। আমি আর রাগ করে কি করব? একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলল দেবলীনা। এরপর আর কিছু বলা যায় না, তাই হেঁটে নিজের ঘরের দিকে চলে গেলেন সিঞ্জিনী। এখন রাত ১:৩০ বাজে। সমস্ত গেস্ট বিদায় নিয়েছেন অনেকক্ষণ হলো। কোলের সন্তানকে বেশ স্বস্তিতেই দোলার হাতে তুলে দিয়েছেন দেবলীনা ঘুম পাড়ানোর জন্য। এখানে এলে ছোট মামির কাছেই ঘুমানোর স্বভাব বাচ্চাটার।
অশোকতরু পালের 3 সন্তান। বড় ছেলে দেবরাজ আর ছোট ছেলে দীপঙ্কর মিলে ব্যবসার হাল ধরেছেন শক্ত হাতে। মাঝের মধ্যমণি দেবলীনাকে তো কবেই অন্যের ঘরে পাঠিয়ে দিতে হয়েছে সমাজের নিয়মে। আজ 75 বছর পূর্তিতে সেই কথাই ভাবতে ভাবতে ব্যালকনি দিয়ে বাইরের আকাশ দেখছিলেন বৃদ্ধ। একটা সিগার জ্বালিয়ে জীবনের এত বছরের সমস্ত সমীকরণের LHS RHS ভেবে নিচ্ছিলেন। কতগুলো অঙ্ক মিলল না, কতগুলো উপপাদ্যে ছল চাতুরি মেরে প্রমাণিত লেখা হলো, আর কতগুলো সম্পাদ্যে নেহাত জ্যামিতিক চাতুর্যে গোঁজামিল দিলেন। কিন্তু ওই যে শেষমেশ নিজের জীবনের খাতাটা রবার দিয়ে ঘষে ঘষে পরিষ্কার রাখতে পারলেই 7 খুন মাফ। অ্যাশট্রেতে মৃদু মৃদু ছাই ফেলে ভাবতে থাকলেন ফুরিয়ে আসা দিনগুলোর কথা। প্রত্যেক রাতে উনি এটা ভেবেই ঘুমোতে যান যে অন্তত ব্যবসার হালখানা তুলে দিতে পেরেছেন শক্ত সামর্থ্য অপত্যের হাতে। তাই আজ হঠাৎ মারা গেলেও কোনো ক্ষতি নেই। চারিদিক যখন নিস্তব্ধ, বাইরে মৃদু মৃদু বৃষ্টির ছাঁট ধেয়ে আসে ব্যালকনিতে। দূরের কোনো গলিতে বোধ হয় কুকুরের ডাকও শোনা যায় কান পাতলে। ঠিক সে সময় হঠাৎই ঘুম ভেঙে যায় অশোকতরুর। ঠোঁট যেন শুকিয়ে আসছে মরুভূমির মতো। বাঁ হাতে রাখা টেবিলে হাত বাড়িয়ে জলটা নিতে গিয়ে কাঁচের গ্লাসটা মাটিতে পড়ে ভেঙে গেল। কাশি যেন বুকের ভেতর থেকে বেরিয়ে এলো বাদ্যযন্ত্রের মতো। গা চুলকাচ্ছে, দাঁড়ি চুলকাচ্ছে। শরীরটা এই 24 ডিগ্রি এসিতেও এত গরম লাগছে যে জামা খুলে ফেলতে হলো। কাউকে ডাকতে যাবেন ভাবছেন, ঠিক সে সময় গলাটাও যেন ধরে এসেছে বড্ড। চোখগুলো স্থির হয়ে দেখতে পাচ্ছে না কিছু। জ্বলন্ত ল্যাম্পখানাও বড্ড ঝাপসা দেখাচ্ছে। শরীরটা যেন দুলে পড়ছে, গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। বাড়িতে এতগুলো লোক, অথচ একটা মানুষকেও ডাকতে পারছেন না ভেবে আরো ভয় করছে বৃদ্ধর। মৃত্যুর ভয়াল ছায়া যখন ঠিক দাঁড়িয়ে থাকে পেছনে, ঘাড়ের উপর ফেলে তার শীতল নিঃশ্বাস, তখন বুঝি মানুষের এমনটাই হয়। কিন্তু হঠাৎ এমনটা কেন হচ্ছে তার? হৃদস্পন্দন বুঝি আকাশ ছুঁয়ে যাচ্ছে, শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। খুব একটা পেশিতে জোর না থাকলেও এমনটা তো হওয়ার ছিল না। জন্মদিন পেরোনোর সঙ্গে সঙ্গেই কি তাহলে? খাটের উপর এলিয়ে পড়ল বৃদ্ধ অশোকতরুর দেহ। তার বিস্ফারিত চোখ ধীরে ধীরে বুজে এলো। সেন্টার টেবিলের উপর রাজকীয় কহিবা সিগারের ফাঁকা প্যাকেটটা তখনও মুচকি হেসে চলেছে তার মৃতদেহের দিকে চেয়ে। 10খানা পুশ আপ করতে গিয়েই এখন দম বেরিয়ে যায় প্রশান্তর। মাঝখানে বেশ অনেক দিন এসবের ধারপাশ দিয়ে যায়নি সে। আসলে আমাদের ইমোশনালি ডেভেলপড প্রশান্ত একটা মেয়ের প্রেমে পড়েছিল, তবে সে কথা সে স্বীকার করতে গড় রাজি। তবে ঋষিতা যে তার দীর্ঘ খরার মতো বুকে এক টুকরো কালবৈশাখী হয়ে নেমে এসেছিল, সে কথা সে নিজেও জানে। মানুষ যখন দাপটের সঙ্গে কোনো মিথ্যে কথা বলে, তখন প্রথমে মিথ্যেটা সে নিজেকে নিজে বলে, নিজেকে ভালো করে বোঝায় এই মিথ্যেটাই সত্যি। তাহলে বলতে গেলে সহজ লাগে বেশ। ঋষিতা মেয়েটার সঙ্গে 4 মাস বেশ ঘোরাঘুরি করার পর মেয়েটা নিজেই যেন কোথায় উধাও হয়ে গেল। কলেজ পড়ুয়া মেয়ে, মন একেবারে অস্থির, সর্বদা 2 চোখ মেলে জাঁকজমক দেখার ইচ্ছে। তাই প্রশান্তর অভিজ্ঞ ঠান্ডা শীতল চোখে বেশিদিন নিজের ছটফটানি কায়েম রাখতে পারছিল না ঋষিতা। প্রশান্ত তাই এই কয়েক মাস সবকিছুই গোল্লায় দিয়ে মেয়েটাকে নিয়ে পড়ে থেকেছে। তবে যখন বুঝেছে মেয়েটা ঠিক প্রথম দিনের মতো নেই, তখনই নিজেকে সরিয়ে নিয়েছে। কিছু কিছু মানুষ এতটাই শক্তিশালী হয় যে মল্লযুদ্ধে হয়তো হেরে যেতে পারে অনায়াসে, কিন্তু মানুষকে তারা জীবন থেকে চলে যেতে দিতে পারে। প্রশান্ত বরাবর সেদিক থেকে এক্সপার্ট। ছেলেবেলা থেকে কেউ তার জীবনে থেকে যায়নি। মা, বাবা, বন্ধু বান্ধব, প্রেমিকা সবাই একটা সময়ের পর চলে গেছে বলে এই অভ্যাস তার অনেক দিনের। সে মানুষকে চলে যেতে দিতে পারে। ঘেমে নিয়ে একাকার হয়ে ফ্যান চালিয়ে বসেছিল প্রশান্ত। উফ,
ক্লান্তি গেল বটে আজ। নিজের গালে নিজেই থাপ্পড় বসানোর দাগখানা এখনো দেখা যায় ক্লিন শেভ গালে। তবে কয়েকদিনের অসতর্কতায় এখন হালকা হালকা দাঁড়ির রেশ উঠেছে, সে কথা মিথ্যে নয়। এমন সময় ফোনটা বেজে উঠল টেবিলের উপর। হাত পা ছড়িয়ে একটু ঠান্ডা হচ্ছিল প্রশান্ত। এখন আবার ফোন করলো কোন বেটা? হাতে তুলে দেখল একটা আননোন নম্বর থেকে ফোন। তবে ট্রু কলারের মহিমায় এখন নাম জানতে সমস্যা নেই, কিন্তু এখানে নামটা শো হচ্ছে না। একটা 10-এর অধিক ডিজিটের নাম্বার। কোনো ল্যান্ডলাইন কি? হ্যালো। ফোনের অপর প্রান্ত থেকে কোনো আওয়াজ ভেসে এলো না। প্রশান্ত আরেকবার জিজ্ঞেস করল, হ্যালো, কে বলছেন? যে কে সেই। কোনো আওয়াজ এলো না ফোনের ও প্রান্ত থেকে। বাধ্য হয়ে ফোনটা কেটে দিতে গিয়ে শুরুত করে একটা কাগজ দরজার নিচ থেকে ঢুকে এলো তার ঘরে। ফোনটা কাটল না প্রশান্ত। ধীর পায়ে হেঁটে এগিয়ে গেল কাগজটার দিকে। একটা এনভেলপ এসেছে। এনভেলপের উপর কালো কালিতে লেখা, এবার ফোনটা কেটে দিতে পারেন। লেখাটা পড়তেই সঙ্গে সঙ্গে ফোনটা কেটে গেল। নাম্বারটা মুখস্থ করে নিল প্রশান্ত। তারপর এনভেলপখানা টেবিলে নিয়ে এসে খুলে ফেলল। ভেতরে অনেকগুলো ক্যাশ আর একটা কাগজ রাখা। একটা সাধারণ A4 কাগজ। তাতে টাইপ করে লেখা আছে, 25/8 ব্লক H, নিউ আলিপুর মেইন রোড, কলকাতা 7,53,000। জাস্ট একটা অ্যাড্রেস আর 500 টাকার 100টা নোট। কেমন একটা অদ্ভুত গ্যাঁড়া কলে পড়ল সে। কাউকে কি ফোন করবে? তবে সবার আগে জানতে হবে ওই নির্দিষ্ট অ্যাড্রেসে হয়েছেটা কি। কি কারণে একজন নিজের পরিচয় গোপন করে প্রশান্তকে হায়ার করতে চাইছে? টিভি খুলতেই ব্যাপারটা বোঝা গেল। প্রখ্যাত কনস্ট্রাকশন কোম্পানির মালিক অশোক তরু পাল নিজের বাড়িতেই গত হয়েছেন। শ্বাসজনিত সমস্যার কারণে তার মৃত্যু হয়েছে গত রাতেই। তবে সকালে দেহ উদ্ধার করা গেছে। প্রশান্ত একটা মুচকি হাসি হেসে তৈরি হয়ে নিল বেরোনোর জন্য। সে খানিকটা আন্দাজ করতে পারছে কেন পাল অ্যান্ড পাল কনস্ট্রাকশনের বাড়িতে তার আগমন কাম্য। কে আপনি? এখানে এইভাবে যাকে তাকে ঢুকতে দেওয়া যাবে না। বাড়ির বাইরে সিকিউরিটি গার্ডের তৎপরতায় থমকে দাঁড়াতে বাধ্য হলো প্রশান্তর পা দুটি। সে নরম গলায় বলল, ভেতরে কি পুলিশ আছেন? না, এখন নেই, কিন্তু আগে ছিল। আপনি কে? আমি একজন গোয়েন্দা। অশোকতরু বাবুর মৃত্যু নিয়ে তদন্ত করতে এসেছি। এই কথাটা শুনে সিকিউরিটি গার্ড বেশ বমকে গেল। তারপর পাশ থেকে আরেকটা ছেলেকে ডেকে কিছু একটা ফিসফিস করে বলল নিজেদের মধ্যে। তার কিছুক্ষণ বাদেই ভেতরে চলে গেল ওদের মধ্যে একজন। মিনিট দুয়েক বাদে একজন লম্বা চওড়া আর আরেকজন অপেক্ষাকৃত খাটো চেহারার ভদ্রলোক বেরিয়ে এলেন। তাদের পেছন পেছন 3 জন মহিলাও এলেন বইকি। এভাবে সকলে যে প্রশান্তকে দেখতে আসবে সে ব্যাপারে খানিক অপ্রস্তুত অবস্থায় পড়ল সে। লম্বা ব্যক্তিটি এগিয়ে এসে বললেন, আপনি গোয়েন্দা? বাবার কেসের তদন্ত করবেন? কিন্তু একটা নর্মাল ডেথে তদন্তের প্রয়োজন কিসের? দেখুন, আমি তো সেসব জানি না আসলে। এরপর সকাল থেকে যা যা ঘটেছে সমস্তটাই লোকটাকে খুলে জানালো প্রশান্ত, এবং নিজের ক্রিমিনোলজির পাঠদানের অভিজ্ঞতা আর বেশ কয়েকটা কেসের সাফল্যের বিবরণীও দিতে ভুলল না। লম্বা দোহারা চেহারার লোকটা আবার বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমার বাবা যে খুন হয়েছেন এমনটা মনে হলো কার? কেই বা আপনাকে অ্যাপয়েন্ট করলো? জানি না, তবে যিনি এমনটা করেছেন তিনি নিঃসন্দেহে রহস্য উপন্যাস এবং ডিরেক্টর রায়ান জনসনের ভক্ত। না হলে এমনভাবে তিনি ব্যাপারটাকে ডেভেলপ করতেন না। দেখুন, বাড়ির বড় ছেলে আমি। আমার মনে হয় এটা জাস্ট একটা প্র্যাঙ্ক। আমার বাবার মৃত্যু নিয়ে আমাদের হোম ফিজিশিয়ান ক্লিন চিট দিয়েছেন। যদিও বেশ কিছু জিনিস ফরেন্সিক হস্তগত করেছে, তবে সেসব নিয়ে আমরা আপাতত চিন্তিত নই। আজ বিকেলবেলা বেশ কিছু আত্মীয় স্বজন এলে বাবাকে শ্মশানে নিয়ে যাওয়া হবে। এর মধ্যে এই সমস্ত জিনিসপত্র আমাদের পছন্দ নয়। এমন সময় পাশে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক বললেন, দাদা, বলছি যে ব্যাপারটা একটু ভেবে দেখ, একটু এদিকে আয়।
বলে তিনি তার দাদাকে একটু সাইডে নিয়ে গেলেন আলোচনা করার জন্য। প্রশান্তর দিকে এখন তাকিয়ে আছেন 3 জোড়া উদ্গ্রীব মহিলার চোখ। তাদের মুখ পাণ্ডুর, মলিন এবং ভয়ার্ত চোখগুলোয় আঁকা আছে আচমকা বিপদের নকশা। আচ্ছা, আসুন আপনি ভেতরে। বাবার দেহ নিয়ে যাওয়া হয়নি, তবে বেশিক্ষণ হয়তো থাকবে না। পুলিশ এসেছিল কি? হ্যাঁ, এসেছিল। কিন্তু আপনারা তো বললেন একেবারেই নর্মাল ডেথ, তাহলে পুলিশ এলো কেন? ভদ্রলোক এ কথার উত্তর দিলেন না। উনার দেখানো পথেই এগিয়ে গেল প্রশান্ত। বাড়ি তো নয়, খাসা আর্কিটেকচার একখানা। চারিদিকে প্রশান্তর চোখ ঘুরঘুর করতে লাগলো। অনেক জিনিসের ব্যবহার, অথচ বেশ ছিমছাম মনোরম দৃশ্যায়ন নিশ্চয়ই সকলে করতে পারেন না। বাড়ির বর্ণনা দেওয়া অমূলক হলেও প্রশান্ত তো সেসবে ফাঁকি দিচ্ছে না, বরং ভালো করে মাপযোগ করে নিচ্ছে প্রত্যেকটা শোপিস থেকে শুরু করে আলো জলের চাকচিক্য। এই নিচের তলার কোণার দিকে মৃত অশোক তরুর ঘর, তবে তাকে এখন নিয়ে আসা হয়েছে ড্রয়িং রুমে। ঘরে ঠিক ঠিক করছে লোকজন, তবে সকলেই একটা দূরত্ব বজায় রেখেছে মৃতদেহের থেকে। প্রথমে প্রশান্ত গেল ভদ্রলোকের শোয়ার ঘরে, অর্থাৎ যেখানে তিনি মারা গেছেন। গাঢ় সবুজ রঙের টেক্সচার দেওয়া গ্রেডিয়েন্ট দেওয়াল, বাদামি ওয়ার্ড্রপ, টেবিল থেকে শুরু করে সমস্ত আসবাব দেখে বোধ হয় এখানেও একটা শিল্পের যথাযথ সুবিচারের চেষ্টা চলেছে। আর ব্যালকনিতে বেশ কিছু ফুল গাছও রয়েছে, যেগুলিতে রোজ জল দেওয়ার রুটিন অভিজ্ঞ প্রশান্ত বুঝতে পারল। সে সরাসরি গাছের পাতাগুলির কাছাকাছি গেল। বেশ ফ্রেশ। তাদের গায়ে হাত বুলিয়ে আবার ঘরে প্রবেশ করল। চোখ বুলিয়ে নিল সব দিকে। হাঁটতে হাঁটতে খাটের পাশে দাঁড়াতেই পায়ে কিছু একটা বিঁধল। সেটাকে হাতের মুঠোয় নিতেই লম্বা গড়নের লোকটি বললেন, আমরা এসেই দেখেছি কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে। সম্ভবত বাবা তাড়াহুড়ো করে জল খেতে গিয়ে গ্লাস পড়ে ভেঙে গিয়েছিল। টেবিলে ভালো করে দেখে নিয়ে ভদ্রলোকের ফাঁকা বিছানার দিকে মন দিল সে। আবার ধীরে ধীরে এগিয়ে গেল সেন্টার টেবিলের কাছে। ছোট্ট কাঁচের টুকরোখানা প্রশান্তর পায়ে বিঁধলেও এক চিমটে রক্ত বেরোনো ছাড়া আর কোনো ক্ষতি করতে পারেনি। এখানে কি ছিল? ওখানে বাবার সিগার থাকতো। বাবা আবার কহিবা ছাড়া খেতেন না, তো খুব এক্সপেন্সিভ সিগার। রোজ খেতেন? হ্যাঁ, রোজই রাতে শোয়ার আগে একটা করে খেতেন। এবার সে বেরিয়ে পড়ল ফাঁকা সেন্টার টেবিল আর বিছানা ছেড়ে আসল মৃতদেহের উদ্দেশ্যে। ড্রয়িং রুমে একটা ছোট্ট ফাঁক ফোকর গোলে দেহের কাছে পৌঁছানো গেল। ভালো করে দেহটাকে দেখছিল সে, এমন সময় পাশ দিয়ে আওয়াজ ভেসে এলো, আপনি কি মশাই? প্রশান্ত তাকিয়ে দেখল সাদা পোশাকের কলকাতা পুলিশ তার ঠিক বাঁ হাতে দাঁড়িয়ে রয়েছেন। হালকা কসরতে দাঁড়িয়ে নিজের পরিচয় দিল প্রশান্ত। আমি প্রশান্ত বিশ্বাস, একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। অশোকতরু বাবুর মৃত্যুর তদন্তে নিযুক্ত করা হয়েছে আমায়। কে নিযুক্ত করলো আপনাকে? সেটা আমারও প্রশ্ন, তবে যে আমায় নিযুক্ত করেছে সে মনে করে এটা একটা খুন। কেন, আপনারা কি মনে করেন? আপনি একটু ভিড় ছেড়ে বাইরে আসুন। ভিড়ের মধ্য থেকে বেরিয়ে এলো প্রশান্ত। পুলিশ অফিসার বললেন, আমি এসআই অমিয় চ্যাটার্জি। আপাতত এই কেসে কোনো বাইরের গোয়েন্দার প্রয়োজন নেই। যদি এমন কিছু পাওয়া যায় তাহলে আপনি আসবেন, কেমন? স্যার দেখুন, আমার বাড়িতে আজকে এই এনভেলপখানা এসেছে, আর তার সঙ্গে 50,000 টাকা। এনভেলপ আসার ঠিক কয়েক সেকেন্ড আগেই একটা ফোন কলও এসেছিল আমার ফোনে। কই, নাম্বারটা দিন দেখি। এই নিন স্যার, কিন্তু আমার মনে হয় এটা আনট্রেসেবল। ঠিক আছে, নাম্বারটা নোট করে নাও বিমল। নাম্বারটা টেলিকমে দিলেই দেখা যাবে কোথা থেকে ফোনটা এসছে। স্যার দেখুন, আমি একজন প্রাইভেট ডিটেকটিভের পাশাপাশি ক্রিমিনোলজির শিক্ষক। দেখুন, বেশ কিছু থানার ওসির নম্বরও আছে আমার ফোনে। এই যে দেখুন, এনাদের সঙ্গে কাজ করার পূর্ব অভিজ্ঞতা রয়েছে আমার। প্রশান্ত এক নাগারে সিভির মতো নিজের বৃত্তান্ত দিয়ে যেতে লাগলো এসআই অমিয়র কাছে। কিন্তু অমিয়বাবু শেষমেশ বললেন, ঠিক আছে, তবে আপাতত আমার কথাটা শুনুন। এটা খুবই হাই প্রোফাইল একজনের মৃত্যু, তাই যদি কোনো অসঙ্গতি একান্ত না পাওয়া যায় আপনার জড়ানোর দরকার নেই। আপনি বাড়ি চলে যান, যদি কোনো খবর পাই তাহলে দেখছি। আর টাকাটা? আপনার কাছেই রেখে দিন।
বলছি স্যার, আপনারা কি ফরেন্সিকে সিগার অ্যাশট্রে পাঠিয়েছেন? আপনি সিগারের কথাটা জানলেন কিভাবে? ওনাদের থেকেই শুনেছি। ঠিক আছে, আমার নাম্বার নিয়ে রাখুন আপনি। তবে আমি 100% নিশ্চিত যে আমাকে আপনার দরকার হবেই হবে। এখন চলি, ফোন করতে ভুলবেন না স্যার। বলে গটগট করে হাঁটতে হাঁটতে বেরিয়ে গেল প্রশান্ত। লম্বা চওড়া লোকটা যে প্রথম থেকেই একটু বাধা দিচ্ছিল, তার নাম দেবরাজ পাল। আর অপেক্ষাকৃত ছোট কাঁধের লোকটি তাহলে নিশ্চয়ই ছোট ছেলে দীপঙ্কর। প্রশান্ত আজকে ঠিকঠাক হোমওয়ার্ক করার টাইম পায়নি বলে বেশ আফসোস হলো। রাস্তার ওপার থেকে একটা বাস ধরে তাতে চেপে বসলো সে। ফোনে একটা চেনা মানুষকে ডায়াল করলো। হ্যালো সেলিম, আজকে ফাঁকা আছো? আচ্ছা, তাহলে কারখানা থেকে ফেরার পথে একবার আমার বাড়িতে দেখা করেছো। দেখো, আবার বেশি দেরি করো না কিন্তু। ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ রাখো। তখন বোধহয় 8:30 বাজে। সোফায় বসে আগামীকালের লেকচারের জন্য ইনফো কালেক্ট করছিল প্রশান্ত নিজের ল্যাপটপে। তার বাঁ হাতে একটা কাঁচের বলে রাখা আছে অনেকগুলো চিপস। কচর মচর করে সেগুলো খেতে খেতে নোটস বানানো চলছিল। এমন সময় দরজায় কেউ একজন নক করল। খোলাই আছে, ঢুকে এসো সেলিম। সেলিম দরজা খুলে নিজের ক্লান্ত দেহটাকে ঘরের ভেতর ঢোকালো। তারপর মেঝেতেই ভারী ব্যাগখানা ধপ করে ফেলে সোফায় বসল। নিজের দেহটা যেন অনেকটা ঢুকে গেল অনুভব হলো তার। টাফ ডে অ্যাট ওয়ার্ক নাকি? টাফ তো সব দিনই যায় স্যার। তুমি আজকে হঠাৎ ডাকলে, কয়েক মাস তো তোমার কোনো পাত্তাই ছিল না। গত কয়েক মাস কেউ প্রশান্তকে মনে করেনি, তাই প্রশান্ত তোমায় মনে করেনি। দেখেছো স্যার, তুমি পুরো স্বার্থ নিয়ে চলো। এই নাও, দু একটা খাও। না, আমি ওসব খাই না, ওগুলো হেলদি না, আমার বিড়ি আছে। বলে পকেট থেকে একটা বিড়ি বের করতে যাচ্ছিল, কিন্তু প্রশান্ত বাধা দিয়ে বলল, এই বিড়ি বাড়ি যাওয়ার পথে খেও ভাই, এখন কাজের কথা শোনো। হ্যাঁ বলো। তোমার এখন কাজের প্রেশার কেমন? সে তো আছে, কিন্তু কেন? সম্ভবত সামনের সপ্তাহে 2-3 দিন তোমার লাগবে, পারবে? উপরি আয়ের জন্য কত কিছু করতে পারি, আর এটা তো ছোটখাটো কাজ। বেশ বেশ, তোমায় আগে ভাগে জানিয়ে রাখলাম, একটা মোটা মালদার পার্টি পেয়েছি। আমারও ভালো ইনকাম হবে, তোমারও ভালো হবে আমার কল্যাণে। আরে বাস, সুখবর মাইরি। এই শোনো না, তুমি যুবসাথীর ফর্ম ভরেছো? না ভাই, করাটা কি ঠিক হবে? যা সালা, তুমি সরকারি চাকরি করো না যখন, তখন করতে আপত্তি কিসের? আরে টাকাটা তো সরকার নিজের পকেট থেকে দিচ্ছে না, সব তো জনগণের টাকা। লাস্ট ডেট বাকি থাকতে থাকতে ভরে দাও ফর্ম। লাইনে দাঁড়াতে লজ্জা লাগে ভাই। আরে মাস্টার, তোমার এই যন্ত্রে করে ফেলো। বলে চোখের ইশারায় ল্যাপটপের দিকে ভ্রু ইঙ্গিত করল সে। প্রশান্ত হালকা হেসে বলল, তুমি করেছো নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, করবো না মানে, আমি তো প্রথম দিনই করলাম। বাড়িতে এমনিতেই যে এত খরচা, তোমার যা টুকটাক কাজ করে চলে যায় আর কি। ওই টাকাটা দিয়ে কি করবে? জানি না, বউকে দিয়ে দেবো। ওকে তো কিছু দিতে পারি না এমনিতে, এবার ও যা খুশি করবে। বউকে তুমি খুব বিশ্বাস করো বুঝি? হ্যাঁ করি, একটা কাউকে তো বিশ্বাস করতেই হয় বলো। এই যে দিনের শেষে এত কষ্ট করে বাড়ি ফিরবো, ও আমার জন্য ঠান্ডা শরবত করে দেবে, রাতে আমার ঘাটটা একটু টিপে দেবে, আমার এই ঘামের গন্ধ ভুলে আমায় জড়িয়ে ধরবে। একটা মানুষ তো লাগেই স্যার। প্রশান্ত চুপ করে গেল। একটা মানুষ তো লাগেই, কথাটা মিথ্যে নয়, কিন্তু সবার জীবনে তো আর একটা মানুষ থাকে না যার সঙ্গে সমস্ত স্ট্রেস ভাগ করে নেওয়া যায়। দেখো স্যার, যতই চুরি জচ্চুরির মাল করি ভেবে থাকো, পয়সা কিন্তু নিতে ভুলো না। আমি আজ উঠলাম, তোমার সাথে আবার পরে কথা হবে, ফোন করে দিও কেমন? যেমন হঠাৎ করে সে এসেছিল, তেমনি আগাম আভাস না দিয়ে বেরিয়ে গেল সেলিম। তবে প্রশান্ত আর বিশেষভাবে মনোযোগী হতে পারল না নিজের কাজে। সত্যিই তো, জীবনে দিন শেষের গল্প বলার জন্য একটা মানুষ তো বড্ড দরকারি। বিকেল 4টের সময় কলেজ থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথেই ফোনটা পকেট থেকে বের করে চেক করল। বাবা, 5টা মিসড কল! কিন্তু একটাই আননোন নাম্বার থেকে ফোন এসেছে 5 বারই। তবে এখন নাম দেখা যাচ্ছে। হ্যালো,
হ্যাঁ, হ্যালো, প্রশান্ত বিশ্বাস বলছেন? হ্যাঁ বলছি। আমি এসআই অমিয় চ্যাটার্জি বলছি। গতকাল আপনার সঙ্গে দেখা হয়েছিল পালবাড়িতে, মনে আছে? হ্যাঁ স্যার, অবশ্যই মনে আছে। আসলে ক্লাস করাচ্ছিলাম বলে ফোনটা মিউট ছিল। বলুন। আপনার এমপ্লয়ার খুবই দূরদর্শী মানতে হবে। ফরেন্সিক অ্যানালিসিসে ভদ্রলোকের লাংসে একটা এক্সটার্নাল এজেন্ট পাওয়া গেছে। মানে ওনার রেসপিটারি ফেলিয়ার আপনা থেকে নয়, বরং কৃত্রিমভাবে করানো হয়েছে। তবে যেহেতু এখনো অবধি অ্যান্টিবডি বেসড টেস্টিং হয়েছে, তাই আমরা জানতে পারিনি এজেন্টটা কি। তবে আশা করি কালকের মধ্যে জানা যাবে। আচ্ছা স্যার, বাকি সিগারগুলোতে কি কিছু পেয়েছেন? না প্রশান্ত, তবে অ্যাস্ট্রের অ্যাশ দেখা হচ্ছে। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা আদেও। ও, আমারও মনে হয় ওখানেই গলদ আছে, কারণ বাকি সব খাবার দাবার সকলেই খেয়েছেন। অশোকতরু বাবু শুধু দুটো কুলচা, নবরত্ন আর পায়েস খেয়েছেন। এই খাবার বাকিরাও খেয়েছে, তবে আপনি ক্যাটারিং এর ছেলেদের উপর ইন্টারোগেশন করতে পারেন। এক সেকেন্ড। আপনি এই ডিটেলসগুলো পেলেন কোত্থেকে? সেসব না হয় পরে বলছি, আগে বলুন আমায় এই কেসে তদন্তের সুযোগ দেবেন কিনা। হ্যাঁ, যখন এটা একটা খুন হিসেবে ধরা হচ্ছে, তখন আপনাকে বাধা দেওয়ার আর কোনো কারণ তো দেখছি না। বেশ, থ্যাঙ্কস আ লট। আমার কোনো দরকার পড়লে আপনার সঙ্গে যোগাযোগ করব। আমি তাহলে আগামীকাল থেকেই কাজে লেগে পড়ছি। সে লেগে পড়ুন, কিন্তু একবার পারলে থানায় আসবেন, কিছু বিষয় নিয়ে কথা আছে। ফোনটা রেখে বেশ খুশি হলো প্রশান্ত। স্টুডেন্টদের চোখের আড়ালে গিয়ে একটা দোকানে গিয়ে 2 প্যাকেট চিপস কিনল সে। হাসতে হাসতে সেগুলোই খেতে লাগলো কচর মচর করে। থানায় পৌঁছতে পৌঁছতে বেজে গেল 7:30। তখন আবার অমিয় না থাকায় বেশ কিছুক্ষণ তার অপেক্ষায় বসে থাকতে হলো। এএসআই দিলীপবাবু ওকে জানালেন অমিয় স্যার একটা মিটিংয়ে আছেন, শেষ হলেই আসবেন। 8:15 নাগাদ মিটিং শেষ করে ফিরলেন অমিয় নিজের টেবিলে। প্রশান্ত, আপনি কিছু খেয়েছেন? না স্যার, আমি কিছু খাবো না। আপনি কি বলবেন বলছিলেন? আপনি কি পালদের ফ্যামিলি সম্পর্কে কিছু জেনেছেন? ঠিকঠাক বলতে সন্তান আর রাইভালদের ব্যাপারে টুকটাক জেনেছি, যতটুকু যা সোশ্যাল মিডিয়ার কাগজপত্র ঘেঁটে জানা গেছে। আসলে দেবরাজ পালের এক অল্প বয়সী কাজিন ঋতুজা পাল ইনস্টা ইনফ্লুয়েন্সার, মানে ওই কন্টেন্ট বানায় রাস্তায় রাস্তায়, তারপর নিজেদের ফটোশ্যুট করে ছাড়ে। এবার ওই মেয়েটা তো যতবার এই বাড়িতে এসেছে এবং এদের যা যা অনুষ্ঠান হয়েছে সেসব নিয়ে ওই ভ্লগ টক বানিয়ে ছেড়ে রেখেছে সোশ্যাল মিডিয়া জুড়ে। সেখান থেকে তাই বেশিরভাগ তথ্য পেয়েছি। ও, এটা আবার আমার জানা ছিল না। সে যাই হোক, আপনি কি আপনার ওই এমপ্লয়ারকে ধরতে পারলেন? না, ওই একটা চিঠি আর ফোন কল বাদে আর কিছু আসেনি। আপনারা পেরেছেন? না, আমরাও পারিনি, কারণ সিমটা ভুয়ো আধার কার্ড দেখিয়ে নেওয়া হয়েছিল, আর যার সিম সে অনেক বছর আগে মারা গেছে এবং তার বর্তমানে কোনো সন্তান টন্তানও নেই। ওরে বাবা, পুরো ইলেকশনের মতো কেস দেখছি। হ্যাঁ, সে যা বলেছেন। তো এই জালি সিম দিয়ে আপনাকে ফোন করা হয়েছিল এবং খুব সম্ভবত তারপর ফোনটাকে ডিস্ট্রয় করে দেওয়া হয়। কিন্তু এবার আমার প্রশ্ন হলো, কেউ যদি এনভেলপে দিয়ে যায়, তাহলে আবার এত কষ্ট করে ফোন করলো কেন? হয়তো আমি যদি ঘরের অন্য কোথাও থাকি তাহলে আমায় চিঠির সামনে যেতে বলতো। যেহেতু আমি ডাইনিংয়ে ছিলাম তাই আর বলেনি। আমি সরাসরি চিঠির কাছে চলে যাই। হয়তো সে চায়নি চিঠিখানা অন্য কারো হাতে চলে যাক। তাহলে তো আপনাকে বাড়ির মধ্যে দেখতে হবে। সেটা কিভাবে হতে পারে? উম, সেটা তো আমারও প্রশ্ন। আচ্ছা, তার কোনো লোকেশন জানতে পেরেছিলেন? ফোনটা করা হয়েছিল বাবুইহাটি থেকে, তাই আপনার বাড়ির সামনে কলের ওপারে থাকা লোকটা তখনও আসেনি। অদ্ভুত, স্ট্রেঞ্জ। আচ্ছা, এটা আমাদের মূল আকর্ষণটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নয় তো? দেখুন, আপাতত প্রাইমারি লক্ষ্য কিন্তু খুনিকে পাকড়াও করা, তাই এই ব্যাপারটা পরে ভাবলেও চলবে। আচ্ছা বেশ, তাহলে আগামীকাল থেকে আপনি ওই বাড়িতে তদন্ত শুরু করে দিন। কি মনে হয়, বাড়ির কেউ করেছে? এই সব কেসে বেশিরভাগই তাই হয়। বাইরের লোকেদের ব্যাপারটা আমি দেখছি, কারণ সে রাতে তো 100-র ওপর লোক এসেছিল বুড়োর জন্মদিন খেতে। ওনার যেসব রাইভাল ছিল তাদের কোনো লিস্ট আছে আপনার কাছে? হ্যাঁ, একটা লিস্ট জোগাড় হয়েছে।
দেবরাজবাবুর সঙ্গে একবার কথা বলতে হবে। উনি বলেছিলেন ওনার সেক্রেটারি মলির সঙ্গে একবার কথা বলিয়ে দেবেন। তবে মেয়েটি নাকি অসুস্থ, সেই সবচেয়ে বেশি হেল্প করতে পারে। আচ্ছা বেশ, ঠিক আছে, আপনি আপনার মতো দেখতে থাকুন। আর এর মধ্যে যদি মলি দর্শনের সৌভাগ্য আমার হয় তাহলে দেখা করে নেব। পরদিন সকালে আর কোনো ক্লাস টাস নেই বলে বাড়ি এসে একটু ঘুম দেওয়ার চেষ্টা করলো প্রশান্ত। তবে আজকে ঘুম আসছে না তার একদমই। মনটা বড্ড উসখুস করছে যেন। ছাদে উঠে গাছগুলোর কাছাকাছি বসে রইল কিছুক্ষণ। প্রশান্ত একলা একলা বকে যায় ওদের সঙ্গে। খানিক হাওয়ার স্রোতে ওরা গা দোলালেই ভাবে বোধহয় ওর কথা বুঝে প্রত্যুত্তর ফিরিয়ে দিচ্ছে। তারপর আবার চলে বকর বকর। গাছের সঙ্গেও লাভ না মেলায় আবার বিছানায় এসে শুয়ে পড়ল সে। ফ্যানের দিকে চেয়ে চেয়ে ওভারথিঙ্ক করেই মরছিল। তারপর ফোনটা খুলে কারো সঙ্গে একটা গল্প করার ভীষণ ইচ্ছে চাপল তার। বন্ধু বান্ধবরা সকলেই হয়তো ঘুমিয়ে পড়েছে, নয়তো প্রিয়জনের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করছে। কাউকে বিরক্ত করা উচিত হবে না। বেশ কয়েকটা মেয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলে দেখল, মেসেজ টাইপও করলো, কিন্তু সেন্ড বাটনে আর চাপ দেওয়া হলো না। বেশ কিছু চেনা অ্যাকাউন্ট এখন ইনস্টাগ্রাম ইউজার হয়ে গেছে দেখে হালকা হাসল সে। এর অর্থ তারা বিরক্ত কিংবা অন্য ঘ্রাণে সিক্ত হয়ে আপাতত এই জন্মের মতো ত্যাগ দিয়েছে প্রশান্তকে। এক একটা রাত এরকম দোষী ছোঁড়ার মতো হয় যখন ঘুম কিছুতেই নামে না দুই চোখে। গভীর রাতে ঘুমোলেও 7:30টায় ঘুমটা ভেঙেই গেল। মুখ হাত পা ধুয়ে বিছানা পরিষ্কার করে একটু ব্যায়াম আর ব্রেকফাস্ট সেরে নিতেই আরও 1 ঘন্টা পগার পার। এক্ষুনি যদি না বেরোনো হয় তাহলে 10টার মধ্যে পৌঁছানো যাবে না। গত পরশু তাড়াহুড়োয় ওদের বাড়ির কারো নাম্বারও নেওয়া হয়নি। যা হোক করে তৈরি হয়ে ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়ল প্রশান্ত। আপনাদের সকলকে কি এখন পাওয়া যাবে? দেখুন, এতক্ষণে তো জেনেই গেছেন আমার অজ্ঞাত এমপ্লয়ারই সঠিক। অশোক তরুবাবু খুন হয়েছেন, এতে আর কোনো দ্বিমত নেই। এখনো ফরেন্সিক অ্যানালাইসিস চলছে, আরও কিছু তথ্য উঠে আসবে। দেবরাজ বললেন, বুঝতে পারছি, কিন্তু আমাদের ফ্যামিলিরও একটা মান যশ আছে। সেখানে এরকম একটা খুন এবং তাতে বাড়ির লোকেদের সন্দেহ করা হচ্ছে, ব্যাপারটা খুব একটা ভালো শোনায় কি? তার মানে বলছেন আপনার বাবার মৃত্যুর চাইতে পারিবারিক সম্মান বেশি, আর খুনি ধরা পড়লে পরিবারের নাম কেন চলে যাবে? আপনারা খবর চাপতে শেখেননি নাকি? আজকালকার যুগে লোকে কাটমানির টাকা লোকাতে পারছে না, বান্ধবের ফ্ল্যাটে চুরির টাকা লোকাতে পারছে না, সেখানে এত বড় একটা কেচ্ছা। দেখুন, একটা নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসেবেই বলছি, আমাদের কাছে আপনাদের পরিবারের এই চাকচিক্যটাই সবকিছু ভুলিয়ে দেয়। রিচ ফ্যামিলির কেচ্ছা থাকবে না এমনটা হয় নাকি? ঠিক আছে, বলুন কিভাবে আমরা সহযোগিতা করতে পারি। ওই রাতে আত্মীয়দের লিস্ট আমি অলরেডি অফিসার অমিয় বাবুর কাছ থেকে পেয়েছি। তবে আমার মূল আগ্রহ ঘরের ব্যক্তিদের নিয়ে। কারা কারা ছিলেন সে সময় বাড়িতে? ছিল বলতে আমি, আমার স্ত্রী সিঞ্জিনী, আমার ছেলে অর্ক আর মেয়ে সৃজা, বোন দেবলীনা আর তার 1.5 বছরের ছোট্ট পুচকে, আর আমার ছোট ভাই দীপঙ্কর আর তার স্ত্রী দোলা। এই হলো গিয়ে আমাদের পরিবার। হ্যাঁ, বাবা তো অবশ্যই ছিলেন মধ্যমণি হয়ে, সে আর নতুন করে বলার কিছু নেই। আর কোনো ডোমেস্টিক হেল্প? হ্যাঁ, ডোমেস্টিক হেল্প বলতে 5 জন আছে অল টোটাল। মানে এই 5 জন পার্মানেন্ট মেম্বারদের মতো থাকে। তাছাড়াও আরও বেশ কয়েকজন আছেন যারা দিনে কাজ করে চলে যান। বুঝতেই পারছেন এত বড় বাড়ি আর তার মেইনটেনেন্সে কিরকম খরচ হতে পারে। হ্যাঁ, ঠিকই ঠিকই। সকলে কি এই বাড়িতেই আছেন এখন? না, ভাই তো অফিসে গেছে, কারণ কাউকে না কাউকে তো এই কঠিন পরিস্থিতিতে হালটা ধরতেই হবে বলুন। আর বাদবাকি মোটামুটি সবাই আছে। আপনার কি মনে হয়, একেবারে উইদাউট বিং বায়াস বলবেন, আপনার পরিবারের কেউ কোনো কারণে কি খুন করতে পারে? দেখুন, এরকম একটা সন্দেহ পরিবারের কারোর উপর আনার শিক্ষা তো আমরা পাইনি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল, এই শিক্ষায় বাবা শিক্ষিত করেছেন আমাদের, আমিও সেটাই মানি। দেখুন, একটা ফল যখন হয়েছে তখন আর এসব বলি দিয়ে কি বা হবে? আচ্ছা, আপনাদের পরিবারে কে বিষ সম্বন্ধে জ্ঞান ধারণ করেন? আমার ভাই যাদবপুর ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছিল।
বেশ কিছু বছর চাকরি করে ব্যবসায় ঢুকে যায়। এছাড়া আমার এক কাজিন আছে, সে এখন মাস্টার্স করছে কোনো একটা ইউনিভার্সিটি থেকে, যেন নামটা ঠিক মনে নেই এই মুহূর্তে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পড়ছে ঋতুজা পাল। জানি। ও, আপনি তার খবর অবধিও পেয়ে গেছেন? কে আর করি, উনি তো সোশ্যাল মিডিয়ায় বেশ ফেমাস, সেখান থেকেই অনেকগুলো তথ্য পেলাম। যাই হোক, রসায়নের জ্ঞান লাগাতেই পারে যে কেউ, তবে শুধু তার উপর ভিত্তি করে তো আর সন্দেহ করা যায় না। আচ্ছা, আপনাদের এত বড় কনস্ট্রাকশনের বর্তমান মালিকানা কার নামে? ভাগাভাগি তো এবার হবে মশাই। আমি সিইও আর আমার ভাই ম্যানেজিং ডিরেক্টর ছিল, কিন্তু এখনো আমাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি তো বাবার নামেই ছিল। বাহ বাহ, পুরো ব্যোমকেশ ঘরানার কেস পেয়েছি দেখছি। একেবারে যেন বই থেকে তুলে আনা কেস। আচ্ছা, তার মানে এখন সমস্ত কিছুর ভাগাভাগি হবে এবং এক একজন এক একটা জিনিস পাবেন নিজেদের ভাগে। তাহলে দ্বিতীয় প্রশ্ন সেখান থেকেই করে ফেলি, বাবার উইলের বিষয়ে কিছু জানেন? ব্যবসার দিক সামলাই, আবার উইলপত্র? আমি কখনো ওই দিকটা নিয়ে মাথা ঘামাইনি। স্ট্রেঞ্জ। তাহলে উকিলের যোগাযোগ আমায় দিয়ে দিন। যদিও নিশ্চয়ই কোনো উইল থাকলে উনি যোগাযোগ করতেন। হ্যাঁ, আসলে উনি একজন বয়স্ক মানুষ, উনি এখন বেশ অসুস্থ, তবে বাবার মৃত্যুর খবর পেয়ে খুবই কষ্ট পেয়েছেন। কিছু বলেছেন সম্পত্তি ভাগের ব্যাপারে? আগামীকাল আসবেন বলেছেন, দেখি কি বলেন। ঠিকই ঠিকই। সম্পত্তির লাভের ব্যাপারে কি কেউ কোনো সুবিধা পেতে পারে অশোকতরুবাবুর মৃত্যু হলে? বাবার নিজে হাতে এখন ব্যবসার কিছুই দেখেন না, সবকিছুই আমি আর আমার ভাই মিলেই দেখি। তাই ব্যবসায়িক দিক থেকে সফলতার আশা কেউ করবে না বাবাকে মেরে, আমি জানি। আর যদি বলি কোনো আত্মীয়র কথা, তাহলেও বলবো মিস্টার বিশ্বাস, আমাদের আত্মীয়দের অনাত্মীয় হিসাবে ভাবিনি কখনোই। কারোর কোনো লাভ থাকার কথা তো নয়। দেখুন, আপনি বাড়ির বর্তমানে সিনিয়র মোস্ট সদস্য, তাই আপনার অ্যাসপেক্ট থেকে কিছু পাওয়া গেলে ভালোই হতো। ঠিক আছে, আমি না হয় বাকিদের সঙ্গে কথা বলে দেখি। আপনাদের উপর দিয়েও তো কম ঝড়ঝাপটা যাচ্ছে না। দেবরাজ পাল বেরিয়ে গেলেন ঘর ছেড়ে। পাশে দাঁড়িয়ে থাকা সিঞ্জিনী পাল অর্থাৎ দেবরাজের স্ত্রীকে ডাকল প্রশান্ত। একটা মেয়েকি হাসি হেসে তিনি বসলেন ওর সামনে। নমস্কার, আমি ডিটেকটিভ প্রশান্ত বিশ্বাস। আশা করি সেদিনই দেখেছিলেন আমায়। হ্যাঁ, দেখেছিলাম। বলুন, কি জানতে চান? আপনি বাড়ির বড় বউ, অনেক দায়িত্ব কাঁধে আছে। অনেক দায়িত্ব বলবো না, সবাই ভাগাভাগি করেই কাজ করি। আর কাজ তো নর্মাল কোনো বাড়ির মতো করতে হয় না। আমাদের অনেক মেড আছে, তারাই বেশিরভাগ কাজ করে। আপনি কি পুরোপুরি হাউসওয়াইফ? রিসেন্ট হয়েছি, এই কমাস আগেও আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত ছিলাম। রিসেন্টলি হাঁটুতে একটা চোট পেয়ে বিশ্রামে আছি। সরি টু হিয়ার। আপনার মধ্যে একটা বেশ সবাইকে বেঁধে বেঁধে রাখার ব্যাপার দেখতে পাচ্ছি। আপনি নিশ্চয়ই অনেকের অনেক খবর জানেন। প্রশান্ত দেখল এই কথায় সিঞ্জিনীর চোখে কোনো পরিবর্তন এলো না, বরং তার শান্ত চোখ জোড়া একইভাবে তার চোখের দিকে তাকিয়ে। আপনার শ্বশুর মশাই শ্রীযুক্ত অশোক তরুপালকে কে খুন করতে পারে? সরি, এ ব্যাপারে আমার কিছু জানা নেই। ওই দিন আপনি সন্ধ্যা থেকে রাত খুবই ব্যস্ত ছিলেন নিশ্চয়ই সবাইকে অ্যাটেন্ড করার জন্য। হ্যাঁ, বলতে পারেন। বাড়ির বড় বউ হিসেবে এটুকু করাটা তো কর্তব্য। কখনো কি কাউকে যেতে দেখেছেন অশোকবাবুর ঘরের দিকে? না, দেখিনি। কয়েকবার আমরাই গেছিলাম বিভিন্ন কারণে। এবার সব সময় তো আর চোখ রাখা সম্ভব নয়, তাই না? সে তো বটেই। আচ্ছা, সেদিন আপনার ননদ অর্থাৎ দেবলীনা রায় থেকে গিয়েছিলেন কেন? কেন, মেয়েরা বাপের বাড়িতে থাকতে পারে না? না না, অবশ্যই পারে। আমার প্রশ্নটা যদিও এটা নয়। আমার প্রশ্ন হলো, ওই দিন শুধু দেবলীনা একাই কেন ছিলেন? ওনার হাজবেন্ড শুভময় রায় কি নিমন্ত্রিত ছিলেন না? আপনি এটা জানলেন কোথা থেকে? আমাদের কাছে সব লিস্টই আছে ম্যাডাম, সেই কল্যাণেই বলতে পারেন। শুভময়ের একটা মিটিং ছিল, সেজন্য আসতে পারিনি। ও, রাতভর মিটিং বুঝি?
একটা চতুর সন্দেহ যেন এই প্রশ্নের আড়াল দিয়ে সামনের মানুষটার দিকে ছুঁড়ে দিল প্রশান্ত। সিঞ্জিনি হেসে বললেন, আপনি কি নেবেন বলুন, চা না কফি? ট্রুথ, সত্যিটা নেব। আপনি সব সত্যিটুকু বললেই আমার চলবে। তা কোন কথায় আপনার মনে হলো যে আমি মিথ্যে বলছি? যদি বলি সব। তাহলে বলতে বাধ্য হচ্ছি আপনি গোয়েন্দাগিরির গও জানেন না। বেশ, মেনে নিলাম। অশোকতরুবাবুর সম্পত্তি বিভাজন সম্পর্কে কোনো জ্ঞান রাখেন? না, সেসব বেশ কনফিডেন্সিয়াল ব্যাপার, আমার পক্ষে জানা সম্ভব ছিল না। বেশ, আপনার ছেলে আর মেয়েকে একটু ডেকে দেবেন। আমার মেয়ে তো এখন স্কুলে, অর্ক যদিও আজ কলেজে যায়নি, ওকে ডেকে দিতে পারি। তবে আপনি ওকে কি আমার সামনে প্রশ্ন করতে পারবেন? না, চিন্তা নেই, ওর মাথায় কোনো চাপ যাতে না আসে সেই ব্যাপারটাও আমি দেখব। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এবার কাইন্ডলি যদি অর্ককে ডেকে দেন। অর্ক প্রভ পাল, শর্টকাট অর্ক, একটা বেসরকারি কলেজে ইঞ্জিনিয়ারিং পড়ছে বর্তমানে। জিম করা, পেশিবহুল, নির্মেদ, রেজু চেহারা। উচ্চতা বোধ করি 6'3" হবে। তবে এই 5 ফুট 8 ইঞ্চির প্রশান্তর সামনে আসতেই যেন কুঁকড়ে গেল ছেলেটা। তার চোখে মুখে বড্ড ভয়, বড্ড আতঙ্ক ঘোরাফেরা করছে। দৃষ্টি একেবারেই স্থির নয়, খালি প্রশান্তর চিবুকের আশেপাশে ঘুরছে। কি হলো? চোখের দিকে তাকাতে কোনো সমস্যা আছে বুঝি? শোনো ভাই, চাপ নেই, আমি তোমায় দেখে ক্রাশ খাবো না, আমি 100% স্ট্রেট। ছেলেটা এবার তাকালো প্রশান্তর চোখের দিকে। এরকম গভীর নীলমণি সচরাচর দেখা যায় না। গায়ের পেলব দুধে আলতা শরীরে দগদগে নীলচে শিরাদের সমারোহ বেশ আকর্ষণীয়। কণ্ঠনালীখানা একেবারে আদর্শ অ্যাডামস অ্যাপেল যেন। মৃদু মৃদু দাঁড়ির আভা সারা গাল জুড়ে। ডান কানে একটা মনস্টারের ছোট্ট ইয়ারিং। নীলচে কম্প্রেশন গেঞ্জিখানার উপর দিয়ে বোঝা যায় জিম সে করছে বেশ কয়েক বছর ধরেই। না না, সেরকম কোনো ব্যাপার না। আসলে আমি জাস্ট একটু ডিপ্রেসড হয়ে আছি। এমনিতেই লাস্ট মান্থ একটা টেরিবল মিসহ্যাপ হয়ে গেল, আর এখন। কি হয়েছে অর্ক? ব্রেকআপ? এক মিনিট, আপনি জানলেন কি করে? সেসব বাদ দাও, কতটা টেরিবল সেটা বলো। আফটার অল তোমার ফার্স্ট লাভ। অর্ক খানিক চমকে গেল, একটু মেজাজ হারিয়েই বলল, আপনি আমায় স্টক করছেন নাকি বলুন তো? সে একটু আধটু করতেই হতো, কিন্তু এটা বললাম তোমার হাতের ওই দাগ দেখে। আজকালকার ছেলেমেয়েরা প্রথম প্রেমের পর অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যায়, তখন আর এসব ঘুষি মেরে হাত কেটে রক্ত ঝরায় না। ও স্ট্রেঞ্জ, আই ইউজ টু থিঙ্ক এমনটা শুধু গল্পেই হয়। হ্যাঁ হ্যাঁ, আমি মিমিকে ভালোবাসতাম। ইভেন আজ সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো দাদাইয়ের বার্থডেতেও ও আসতো, কিন্তু দ্যাট বিচ বিট্রেড মি। শি চিটেড অন মি উইথ আ ফাকিং লুজার। খেপে গেল অর্ক। তাকে বাগে আনতে বেশ ঠান্ডা গলায় প্রশান্ত বলল, কুল ডাউন ব্রাদার, কুল ডাউন, কুল ডাউন। তোমার প্রাক্তন প্রেমিকার গল্প তো শুনবই, কিন্তু আমায় আপাতত তোমার দাদাইয়ের ব্যাপারে কিছু বলতে পারবে? কি বলবো? ওই রাতে দাদাইয়ের ঘরে কেউ ঢুকেছিল, কিংবা কারো সঙ্গে দাদাইয়ের কোনো ঝামেলা হয়েছিল? ঝামেলা? ঝামেলা বলতে সেরকম তো কিছু নয়। হ্যাঁ, তবে দাদাই একটু রেগেছিল কাকার উপর। মানে দীপঙ্কর? হ্যাঁ, আসলে কাকা রিসেন্টলি একটা কাণ্ড করেছে। দেখুন, আমি ছোট বলে আমার সামনে কেউ খুব একটা কোনো কথা বলে না, বাট আমারও তো কান আছে নাকি, আমি সবই জানি। কোনো ব্যবসায়িক কিছু? আসলে দেখুন, কাকা তো বিয়ে করেছে খুব একটা বেশি টাইম হয়নি, এর মধ্যেই একটা বেখাপ্পা বিজনেস ডিল করে ফেলেছে একটা মহিলার পাল্লায় পড়ে। এ নিয়ে তো কাকির সঙ্গে অশান্তি কম নয়। আমি ডিটেলসে জানি না, বাট আমি শিওর কোনো একটা মহিলার চক্করে পড়েই কিছু একটা স্ক্যাম হয়ে গেছে কাকার। ও, এই নিয়ে কি কাকা বেশ ডিপ্রেসড ছিলেন? কোনো রাগারাগি হয়েছে তোমার বাবা কিংবা দাদাইয়ের সঙ্গে? কাইন্ড অফ বলতে পারেন। আসলে বাবা তো ব্যাপারটা চেপে দিতে পারতো,
কিন্তু চাপেনি। সেই নিয়ে বাবার উপরেই মেইনলি রাগটা ছিল। ও, তুমি কি করছিলে সেদিন রাত্রিবেলায়? আর কাউকে যেতে দেখেছিলে দাদাইয়ের ঘরে? আমি তো এদিক ওদিক বসে গান শুনছিলাম ইয়ারফোন দিয়ে। অত বেশি সোশ্যালাইজ আমার পোষায় না। আর রাতে একটা মেয়ের সাথে চ্যাট করছিলাম, তারপর ঘুমিয়ে পড়েছি। ভোরবেলা তো আওয়াজ শুনে আমার ফাকড আপ অবস্থা। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ। না 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 না, ফাকড আপ হওয়াটাই স্বাভাবিক। ঠিক আছে, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। আচ্ছা, তোমার কাকিকে একটু ডেকে পাঠাতে পারবে? অর্ক মাথা নেড়ে চলে গেল। ঠিক সেই সঙ্গে একটা ছায়াও সরে গেল ডান দিকের দরজার আড়াল থেকে। সিঞ্জিনী নিজের ছেলের বয়ানের সব ভুল ত্রুটি আড়াল থেকে মেপে মেপে নিচ্ছিলেন। প্রশান্ত মুচকি হাসল কেবলমাত্র। ঘরে এবার প্রবেশ ঘটল একজন ছোট খাটো মানুষের। তার চোখ মুখ এবারই অন্যদের মতো নয়। অনেক কিছু যেন পড়ে ফেলা যায় তার মুখ থেকে। ভীষণ অসতর্কভাবে এভাবে সবাই নিজেকে বুঝিয়ে দিতে পারে না বোধহয়। চোখের তলায় হালকা কালি, অন্যদের মতো রূপচর্চায় খুব একটা পারদর্শীও নয়। কেমন একটা নিভে আসা চোখে সে চেয়ে রইল প্রশান্তর দিকে। বসুন দোলা দেবী। দেবী বলবেন না, আমি কোনো দেব বা দেবতা কোনোটাই নই। আচ্ছা বেশ, মিসেস পাল। ওটাও খুব একটা পছন্দ নয়, দোলা বললেই চলবে। আচ্ছা, দোলা বলেই বলছি। আপনার শ্বশুর অশোকতরুবাবু কেমন মানুষ ছিলেন? ভালো, একটু একগুঁয়ে, তবে ভালো। অন্তত চরিত্রে দাগ ছিল না। আপনিই তো দেহ আবিষ্কার করেছিলেন। হ্যাঁ, আমার ভোরবেলা ঘুম থেকে ওঠার অভ্যাস। আর আসলে আমি অনাথ আশ্রমে বড় হয়েছি তো, তাই অনেক ভালো অভ্যাস এখনো রয়ে গেছে বলতে পারেন। ও আচ্ছা, আপনি ভোরবেলা উঠে ওনার রুমে গিয়েছিলেন কেন জানতে পারি? বাবার অভ্যাস ছিল 7টায় উঠে বাগানে জল দেওয়া। তখন বোধহয় 7:30 বাজে। আমি দেখলাম বাবা তখনও বাগানে আসেননি। তাই ডাকতে ডাকতে নিচে নেমে দেখি তখনও দরজা খোলা নেই। তারপরেই আমি মধুকে ধরি। মধু বলে বাবা নাকি ঘুম থেকেই ওঠেননি। তারপর তো দরজা ভেঙে। বুঝলাম। আচ্ছা, কিছু যদি মাইন্ড না করেন, একটা কথা জানতে বড় ইচ্ছে করছে। অনাথ আশ্রম থেকে আপনার বেড়ে ওঠা এবং বর্তমানে আপনি এত বড় বাড়ির ছোট বউ, মানে এই জার্নিটা নিশ্চয়ই সহজ ছিল না। আমার পরিচয় শুধু বাড়ির বউ বলে সীমিত নয়। আমি অশোকতরু পালের প্রাক্তন সেক্রেটারি ছিলাম। ও, এই অ্যাঙ্গেলটা আমার জানা ছিল না। বুঝলাম বুঝলাম। তাহলে তো আপনি অশোকতরু বাবুর ব্যাপারে বেশ অনেক কিছুই জানবেন, মানে ওনার প্রফেশনাল আর পার্সোনাল দিকটা কতটা আলাদা। হ্যাঁ, আলাদা তো অবশ্যই, অনেকটাই আলাদা। তবে উনি মানুষকে ভ্যালু দিতেন, মানুষের মতো ব্যবহার করতেন সকলের সঙ্গে। সেই ব্যাপারটা দুই ক্ষেত্রেই কমন। ব্যবসায়ী হতে গেলে সব সময় সব দিক থেকে সৎ হওয়া যায় না, তবে উনি সেরকম রেপুটেড স্পট থেকেও কোনো কনস্ট্রাকশন নিয়ে কেস ঝামেলায় পড়েননি। পুলিশ রিপোর্টে অন্তত নাম ওঠেনি। আর পার্সোনাল দিকে কেমন ছিলেন? শ্বশুর মশাই হিসেবে যথেষ্ট স্নেহপরায়ণ এবং দরদি, ভদ্র মানুষ। ছেলেদের পেছনে ওনার যথেষ্ট পরিশ্রম ছিল। আমার হাজব্যান্ড দীপঙ্কর তো একটা অযোগ্য ছেলে, তাকেও ব্যবসার এত বড় দায়িত্ব দিয়েছিলেন। আর কত বড় মাপের মানুষ হওয়া যায় আপনি বলুন তো? বুঝলাম, আপনার স্বামীর উপর খুব রাগ আছে, তাই না? আপনি কি শুনেছেন? হ্যাঁ, কানাঘুষো শুনেছি, এবং রটনার খানিকটা ঘটনা বলেই থিওরিতে আমি বিশ্বাসী। এবার সেই রাতের ব্যাপারে দুটো প্রশ্ন করি। হ্যাঁ, করুন। আপনি ওই রাতে কি করছিলেন, এবং সারা রাতে আপনি কি কোনো শব্দ পেয়েছিলেন? অনুষ্ঠানের রাতে এমনিই ঘোরাফেরা করছিলাম, অনেকের সঙ্গে দেখা সাক্ষাৎ করলাম। তারপর রাত হতেই পুচকুকে ঘুম পাড়াচ্ছিলাম, মানে আমার ননদের ছেলেটা। এরপর তো ঘরে ঘুমাতে চলে গেলে আর কিছুই জানি না। সেদিন অনুষ্ঠানের রাতে কোনো অসঙ্গতি লক্ষ্য করেছিলেন? কোনো বাইরের লোক কিংবা অন্য কেউ অশোকবাবুর ঘরে ঢুকেছিল? না, তেমনটা দেখিনি। আমি আসলে অনেক কিছু নিয়ে ব্যস্ত ছিলাম তো। তবে তবে একটা জিনিস। প্রশান্ত সোফায় এতক্ষণ টান টান হয়ে বসেছিল, এবার একটু ঝুঁকে বলল, কি বলুন?
মতিউরদা। মতিউরদাকে একবার দেখছিলাম বাবার ঘরে কিছু একটা করতে। হ্যাঁ হ্যাঁ, মতিউরদাই ছিল। ব্যাপারটা এতক্ষণ আমার মাথায় আসেনি। পুলিশও জিজ্ঞেস করলো, কিন্তু মাথায় আসেনি জানেন। কি দেখেছিলেন আপনি? আসলে বাবার ঘরে একটা টিস্যুর প্যাকেট ছিল। আমি কয়েকটা টিস্যু নিতেই গেছিলাম, দেখতে পাই দরজাটা খোলা, অথচ বাবা তখন ডাইনিং হলে কেক কাটিংয়ে আছেন। হঠাৎ দেখি মতিউরদা বাবার বুক সেলফের পায়ার কাছে বসে কি একটা করছে। আমি জিজ্ঞেস করতেই বলল সকালে নাকি কি একটা পড়ে গেছিল, সেটাই কুড়িয়ে নিয়ে যেতে এসেছে। আমি খুব একটা সন্দেহ টন্দেহ করিনি। তারপর বোধহয় না পেয়েই চলে গেল। কি বলি বলুন তো। ব্যাপারটা তো খতিয়ে দেখতে হচ্ছে। মতিউরদাকে এরপর কেমন দেখলেন? কোনো টেনশনে ছিলেন উনি? না মানে আমি অতটা খেয়াল করিনি। সবাই মিলে ছবি তুলছিলাম, গল্প আড্ডা সব হচ্ছিল, তাই আর খেয়াল করা হয়নি। বুঝেছি, ঠিক আছে। আপনি যতটা সাহায্য করলেন অতটাই এখনো অবধি পাইনি। আপনি দয়া করে একটু মতিউরদাকে যদি ডেকে দেন খুব ভালো হয়। দোলা বেরিয়ে গেলেন ঘর থেকে। মতিউরদা একজন মাঝবয়সী কর্মচারী। বিগত 15 বছর ধরে এই বাড়িতে কাজ করছেন। মূলত তার কাজ সবকিছু দৈনিক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, আর অ্যাডিশনাল হিসেবে বিকেলে বাগানে জল দেওয়া, মাঝে মধ্যে খাবার এনে দেওয়া ইত্যাদি। সেই সূত্রে এই বাড়ির প্রায় প্রতিটি ঘরেই তার অবাধ যাতায়াত থাকা সন্দেহের কিছু নয়। মতিউরদা দাঁড়ি রাখেন বেশ বাহারি, অথচ গোঁফ রাখেন না একেবারে। তার চোখগুলো খুব কুতকুতে, গালের চামড়া বয়সের তুলনায় একটু বেশি কোঁচকানো, দাঁড়ি আর চুলে পাক ধরেছে। নমস্কার মতিউরদা, কিছু মনে করবেন না, আপনাকে মতিউরদা বলেই ডাকছি। না না, এতে মনে করার কিছুই নেই। আমি একটা সামান্য চাকর মানুষ, তবুও আপনার মতন শিক্ষিত লোক আমায় দাদা বলে ডাকছেন, এতেই আমার অনেক সম্মান। না না, এরকমটা নয়। যাই হোক, আমি দোলা ম্যাডামের কাছ থেকে শুনলাম আপনি নাকি অশোকতরু বাবুর মৃত্যুর রাতে তার ঘরে কিছু একটা খুঁজছিলেন। কি খুঁজছিলেন বলতে পারেন? মতিউরদা একটু ঘাবড়ে গেলেন। তার গলায় কোনো একটা কথা আসতে আসতেও এলো না। বেশ কয়েক সেকেন্ডের একটা থম ধরা ভাব দূর করে বললেন, হ্যাঁ, আসলে আমার একখানা আতরের কৌটো, ওটা পড়ে গেছিল সকালে ঝাড়পোছ করতে গিয়ে, সেটাই খুঁজতে গেছিলাম। সারাদিন খেয়াল করেননি? খেয়াল করলে তো হয়েই যেত স্যার, আমি বুঝতেই পারিনি কখন আমার পাজামা থেকে গলে গেছে জিনিসটা। শিওর হলেন কি করে কোন ঘরে পড়েছে? আসলে বাবুর ঘরেই প্রথম পরিষ্কার করতে গেছিলাম, তাই খেয়াল হতে বাবুর ঘরে গিয়ে দেখি প্রথমে। পেয়েছিলেন? না, পরে অর্ক দাদাবাবুর ঘরে পেয়েছিলাম, ওর কম্পিউটার টেবিলের তলায় পড়েছিল। অর্ক দাদাবাবু কি তার সাক্ষ্য দিতে পারবে? মানে মানে তখন তো কেউ ছিল না কারোর ঘরে, সবাই তো এই হলে কেক কাটা দেখছিল। খারাপ ভাববেন না মতিউরদা, তবে আপনার এই কাজটা করা উচিত হয়নি। মানছি আপনার কোনো অসৎ উদ্দেশ্য ছিল না, কিন্তু যদি ইনভেস্টিগেশন ঠিকঠাক চালাতে হয় তাহলে এটা কিন্তু খুবই একটা বাজে লুপহোল আপনার পক্ষে। আপনি মৃতের ঘরে মৃত্যুর কয়েক ঘন্টা আগে একলা ছিলেন, তারপর আপনার আতরের শিশি একজনের ঘর থেকে পাওয়া গেছে যার কোনো সাক্ষী নেই। ব্যাপারগুলো কিন্তু খুবই সন্দেহ তৈরি করছে। মতিউরদা একটু ঘাবড়ে গেলেন। তিনি এবার গলা নামিয়ে বেশ কাতরতার সঙ্গে বললেন, দেখুন স্যার, আমি খেটে খাওয়া লোক, আমি এত বছর ধরে এখানে কাজ করছি, আমি কেন বাবুকে খুন করব বলুন? বাবু আমায় এখানে থাকা খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন, আর আমি কিনা তাকেই। না না, আমি শুধু আপনাকে একটা সিচুয়েশন বললাম। আচ্ছা, এ কথা আপাতত ছাড়ুন। আপনি কি কাউকে ওই রাতে ঘুরঘুর করতে দেখেছেন অশোকবাবুর ঘরের আশেপাশে, বা কেউ ওই ঘরে গেছিল? আমি তো শুধু দোলা বৌদিকেই দেখেছি ওই ঘরে যেতে, আর কাউকে তো দেখিনি। বেশি রাতেও একবার এদিকে এসেছিলাম, কিন্তু কাউকে দেখিনি।
বাবুর সঙ্গে কি কারো কোনো ঝগড়া হয়েছিল বা ঝামেলা ঝাঁটি? ছোট দাদা বাবুর সাথে হয়েছিল এটুকু জানি, কিন্তু কেন হয়েছিল তা জানি না। বেশ, আপনি এবার যেতে পারেন। আর পারলে দেবলীনা ম্যাডামকে একটু ডাকবেন। মতিউরদা এই অল্পক্ষণেই বেশ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। প্রশান্তর এই কথায় তিনি বেশ শান্তির নিঃশ্বাস নিয়ে ঘর ছাড়লেন, কিন্তু দেবলীনা রায় তখনই এলেন না। তিনি বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য এখন ব্যস্ত। ও ঘুমালেই চলে আসবেন যে কোনো সময়। চুপচাপ বসে থাকার চাইতে একটিবার আশেপাশে ঘুরে এলে হয়। তাই সেই উদ্দেশ্যেই অশোকতরুবাবুর ঘরের দিকে পা বাড়ালো সে। পুলিশ এখনো স্টিকার মেরে যায়নি বটে, তবে ক্রাইম সিনে ঢোকার আগে যথেষ্ট সতর্কতা নিয়ে প্রবেশ করলো সে। বুকশেলফখানা একবার দেখে নিল আগা 5 তলা। ব্যালকনিতে গাছগাছালিগুলো দুদিন জল পায়নি বেশ স্পষ্ট বোঝা গেল। এই ব্যালকনি পেরিয়েই বাইরের বাগান। সেদিকে তাকিয়ে প্রশান্ত চুপচাপ অনেক কিছু ভাবছিল। এমন সময় খেয়াল করলো বাগানের পাশে দাঁড়িয়ে দুজন ব্যক্তির মধ্যে কিছু কথোপকথন চলছে। এই ব্যালকনি থেকেই একটা ছোট্ট গেট দিয়ে বাগানে যাওয়া যায়। সেটা খুব আস্তে আস্তে খুলে সেই দুটো মানুষের দিকে এগোতে লাগলো প্রশান্ত। কিসের টাকা আবার? এই তো সেদিন 70,000 টাকা দেওয়া হলো তোকে, আবার তোর টাকা লাগবে? সে টাকা খরচ হয়ে গেছে। আর তুমি এরকম করছো কেন? আমাদের কি টাকার অভাব নাকি? টাকার অভাব নেই বলে কি তোকে সব দিয়ে দিতে হবে? কোথায় টাকা ওড়াস তো? হ্যাঁ, আবার নতুন কোনো গার্লফ্রেন্ড হয়েছে নাকি? আবার কোনো মেয়ের পেছনে টাকা ওড়াচ্ছিস নিশ্চয়ই? বল, সত্যি করে বল। আরে না বলছি তো। তুমি জাস্ট আমায় এখন 30K দাও, আমার এই মাসটা ওতেই চলে যাবে। ঠিক এমন সময় বাড়তি পদশব্দ এক্সপোজ করে দিল প্রশান্তকে। বাপ বেটা কথা বলা থামালো। আপনার প্রশ্ন করা শেষ? না, বাকি আছে। এখনো কয়েকজনের থেকে কিছু জানতে হবে। কি ব্যাপার, বাবা ছেলের মধ্যে কোনো সমস্যা হচ্ছে নাকি? ওই আর কি, এমন কিছুই না। আপনি কি বাগান দেখছিলেন? হ্যাঁ, আপনার বোন তার পুঁচকেকে ঘুম পাড়াচ্ছে, সেজন্য আমিও একটু ঘুরছি। অর্ক ইতিমধ্যে চলে গেল ঘরের দিকে। দেবরাজ একটা সিগারেট প্রশান্তর দিকে বাড়িয়ে দিয়ে বললেন, নেবেন নাকি? নো থ্যাঙ্কস, আমি সিগারেট খাই না। গোয়েন্দা মানুষ অথচ সিগারেট খান না? তাহলে কি খান? আমি তো চিপস খাই। বলতে বলতে সে আবার বাগানের গেট দিয়ে ঢুকে গেল বাড়ির ভেতর, আর বেকুবের মতো সিগারেট পোড়াতে লাগলেন দেবরাজ পাল। ঘরে ফেরার পরও যখন প্রশান্ত দেখল দেবলীনা রায় আসেননি, তখন একটু বিরক্তই হলো। বেশ জেদি মহিলা তো। তবে মিনিট 5 মধ্যেই তার আগমন হওয়ায় সেই রাগ প্রশমিত হল। এক কথায় অপরূপ সুন্দরী এই দেবলীনা। গায়ের উজ্জ্বল শ্যামবর্ণ রং, ধারালো বটির মতো জলাইন আর কালো ফ্রেমের চশমায় মহিলাকে আদ্যপান্ত সুন্দরী বাঙালি রমণী ঠেকে। তবে তার মুখে গোধূলিবেলার আকাশের নিস্তেজ ছাপ। এনার চরিত্র ভীষণ এঁটেল মাটি দিয়ে তৈরি নয়, বরং নদী পাড়ের পলির মতোই ভঙ্গুর। আপনার পুঁচকেটা খুব দুষ্টু বুঝি? সহজে ঘুমোতে চায় না, তাই না? হ্যাঁ, একটু তো দুষ্টু আছেই। বলুন, কি বলবেন? বলবেন না আপনি, আমি তো জিজ্ঞেস করব। আচ্ছা, একটা প্রাইভেট জিনিস জিজ্ঞেস করছি, কিছু মাইন্ড করবেন না। আপনার স্বামী শুভময় বাবুর সঙ্গে কি এই বাড়ির কোনো ঝামেলা রয়েছে? ঝামেলা? কই না তো। এমনটা আপনাকে কে বলল? না না, কেউ বলেনি। আসলে উনি উপস্থিত ছিলেন না আপনার বাবার জন্মদিনের অনুষ্ঠানে। ভাবলাম কোনো মনোমালিন্য হতেই পারে। কেন? আপনি জানেন না সেদিন ওর একটা মিটিং ছিল? না হলেও নিশ্চয়ই আসতো। ম্যাডাম, আমি একেবারে হোমওয়ার্ক না করে আসিনি। আর এটাও জানি, আপনার বেশ ভালোভাবেই জানা আছে সেদিন আপনার হাজব্যান্ড কোনো মিটিং অ্যাটেন্ড করেননি। তবু হোটেল প্যানারোমার একটা ডিলাক্স রুমে তিনি চেক ইন করেছিলেন। এবার কেন করেছিলেন সেই কাহিনীকে আপনার একেবারেই অজানা? একটা শক্ত সামর্থ্য মহিলার মুখোশ হুট করে যেন খসে পড়ল দেবলীনার মুখ থেকে। তার চোখের কোণা থেকে হালকা লাল আভা যেন জড়িয়ে ধরল মণি দুটোকে। ভীষণ লাল লাগছে চোখ জোড়া, এক্ষুনি হয়তো ভিজে যাবে চোখের পাতা।
ভিজে যাবে কাজল কালো চোখ দুটি। প্রশান্ত নিজের রুমাল এগিয়ে দিয়ে বলল, আমার সর্দি লাগেনি, স্বাচ্ছন্দ্যে চোখ মুছতে পারেন। দেবলীনা সত্যি সত্যি হয়তো কেঁদেই ফেলতেন, তবে এমন একটা জেন্টাল ব্যবহারে আর রুমালের সৌজন্যে নিজেকে আটকাতে পারলেন। কয়েক সেকেন্ড নিজের চোখ দুটো চেপে রইলেন রুমালের উপর। তারপর সেটা প্রশান্তকে ফিরিয়ে দিয়ে গলাটা স্বাভাবিক অবস্থায় এনে বললেন, থ্যাঙ্কস। তবে আপনি এই কথাটা কাউকে বলেননি তো? না, বলিনি। আপনি জানেন আপনার হাজব্যান্ডের ব্যাপারে? জানি, কিন্তু জানতে চাই না। ব্যাপারটা কমপ্লিকেটেড। আচ্ছা আচ্ছা, এর সঙ্গে কি আমার বাবার মৃত্যুর কোনো যোগাযোগ আছে? জানি না, সমস্ত তথ্য শেষে গিয়ে কানেক্ট করাই আমার কাজ। আপনি বলতে পারেন কে বা কারা আপনার বাবার মৃত্যু থেকে সুবিধা ভোগ করতে পারে? জানি না। বাবার মৃত্যু হয়েছে এখনো মেনে নিতে পারছি না আমি। একমাত্র মেয়ে ছিলাম তো। বাবার খুব আদরের, খুব কাছের সন্তান ছিলাম। বাবা আমাকে চোখে হারাতো। একটু প্রাচীনপন্থী ছিল, কিন্তু বাবা তো বাবাই হয়, তাই না? বলে কাঁদতে বসে গেলেন দেবলীনা। প্রশান্ত এই মর্মে আর বেশি প্রশ্ন করাটা উচিত মনে করল না। আচ্ছা বেশ, আপনি না হয় ঘরে যান, একটু মনকে শক্ত করুন। আর কিছু মনে পড়লে অবশ্যই আমায় জানাবেন। কাঁদতে কাঁদতে ঘরের দিকে রওনা দিলেন দেবলীনা। প্রশান্ত এবার সিঞ্জিনীকে ডেকে বলল, ম্যাডাম, আপনাদের যারা ডোমেস্টিক হেল্প আছেন তাদের সঙ্গে কথা বলতে চাই। মতিউরদার সঙ্গে কথা হয়েছে, বাকিদের সঙ্গে যদি... হ্যাঁ, সে ব্যবস্থা করে দিলেন সিঞ্জিনী। তবে সবার বয়ানে মোটামুটি একই জিনিস বারংবার ঘুরে ফিরে এলো। কেউই এমন কিছু দেখেনি যা মনে রাখতে পারে, আর কেউই ওই সময় অশোকতরুবাবুর ঘরে ঢোকেনি। ওই সন্ধ্যায় মাত্র দুটো মানুষ ছাড়া অশোকতরুবাবুর ঘরের ভেতরের কোনো খবরই পাওয়া গেল না। তবে রাধার জবানবন্দি শ্রোতাদের উদ্দেশ্যে বর্ণনা না করলে কাহিনীর সঙ্গে যথেষ্ট বিচার করা হবে না। রাধা দিদি, আপনি কত বছর ধরে কাজ করছেন এখানে? আমার দিদি কাজ করেছে 10 বছর। তারপর দিদির শরীর খারাপের পর আমি কাজ করছি ওই 7-8 মাস হবে। এর আগে আমি অনেকবারই এসেছি, এখানে কাজও করেছি। সবাই আমায় খুব ভালো করে চেনে। আপনি বেশ শৌখিন মনে হয়। বাহ, আতরের শখ আছে বুঝি? আতর? আতর মানে? আহা, ফাম্বল করছেন কেন? আতরের গন্ধ আমি পাচ্ছি তো হালকা হালকা। আপনার কাঁধে একটা সাদা দাঁড়ির অংশও রয়েছে। মতিউরদা বাজার পৌঁছে দেওয়ার সময় হয়েছে বোধহয়, তাই না? রাধার হাল তো একেবারেই নাজেহাল। তার চোখের মনি তখন ছেলেবেলায় নোকিয়া ফোনে স্নেক গেমের সাপের মতো ছোটাছুটি করছে চোখের বাক্স জুড়ে। খুব একটা দূরত্বে থেকে বাজার তুলে দিলে বুঝি দাঁড়ি চলে আসে কাঁধে, কিংবা গায়ে অন্যের শরীরের গন্ধ বেরোয়। আচ্ছা, আমায় পরিষ্কার করে বলুন তো, আপনারা কি অশোকতরুবাবুর ঘরে কিছু করেছিলেন? মিথ্যে বলবেন না। কাচুমাচু মুখে রাধা নিচে তাকিয়ে বলল, আমার ভুল হয়েছে, আপনি কাউকে বলবেন না স্যার, আপনার পায়ে পড়ি আমি। আপনি আমার প্রশ্নের উত্তরটা দিন। অশোকতরুবাবুর মৃত্যুর দিন দিনের বেলায় কিছু করেছিলেন? আসলে সকালে না ঠিক সকাল না, 12টার পর তো নিচতলায় খুব একটা কেউ থাকে না। সবাই যে যার মতো ঘরে থাকে, আর কাজের লোকেরা কাজ করে। বাবু ওই সময়টা 2টো বাড়ি পেরিয়ে এক বন্ধুর বাড়িতে তাস খেলতে যেতেন। আর সে সময় সকলের চোখের আড়ালে আপনারা... বুঝলাম। সেদিন নিশ্চয়ই ওই করতে গিয়ে কিছু একটা হারিয়েছিলেন আপনি, আর সেটা খুঁজতে গিয়েই রাত্রিবেলা দোলা ম্যাডামের চোখে পড়ে যান মতিউরদা। হ্যাঁ, আমার কানের দুলকানা কখন যে পড়ে গেছিল বুঝিনি। ছোট দুল তো। আপনি দয়া করে কাউকে বলবেন না স্যার, বেধর্ম হয়েছে শুনলে আমার সমাজ থেকে বের করে দেবে। না না, আমি ওসব করতে যাব না। আপনাদের ভালোবাসা দীর্ঘজীবী হোক।
বলে একটা তথাস্তু ছুঁড়ে দিল প্রশান্ত রাধার দিকে। রাধা পড়িমড়ি করে ছুটে পালালো ওর চোখের সামনে থেকে, ঠিক যেমন ভাবে নকশাল বিপ্লবীরা পালাতো পুলিশের সামনে থেকে। তবে শেষমেশ পুলিশেরা পিছন থেকে গুলি করতো বটে, কিন্তু প্রশান্ত তো আর সেরকম নয়। সে সত্যি সত্যি ভালোবাসার অমরত্ব চায়, তা যতই নিজের ঘট ভালোবাসা শূন্য হোক না কেন। তাহলে কি বুঝলেন এই বাড়িতেই কেউ খুনি হিসেবে লুকিয়ে রয়েছে? প্রশ্ন করলেন দেবরাজ। প্রশান্ত সরাসরি তার উত্তর না দিয়ে বলল, আপনার বাবার সিগারেট প্যাকেট কে এনে দেয়? সিগারেটের প্যাকেট? ওটা তো অর্ডার করানো হয়, আমাদের শামসু চাচার দোকান থেকেই আসে। শুধুমাত্র কিছু লোকের জন্য উনি দোকানে কহিবা তোলেন। ও আচ্ছা, এই সিগার শেষ কবে এসেছিল? প্রত্যেক মাসের শুরুতেই তো মালপত্রের সঙ্গে আসে, ধরে নিন 1 কিংবা 2 তারিখ। অশোকতরুবাবুর মৃত্যু হয়েছে 15 তারিখ, অর্থাৎ অর্ধেক মাস চলে যাওয়ার পর। মাসে নিশ্চয়ই 3টে প্যাকেট আসে, কারণ উনি তো প্রতি রাতে একটা করে খেতেন। হ্যাঁ, ঠিক বলেছেন। আপনাকে একটা কথা জানানোর দরকার কিনা জানি না, তবে বাবার সিগারেটের একটা অনগোয়িং প্যাকেট হারিয়ে গেছিল মৃত্যুর 5-6 দিন আগেই। তাই? কোথাও খুঁজে পাননি? অত দামি সিগার খুঁজে না পেলে কষ্ট তো হয় বলুন, কিন্তু বাবা ভেবেছিলেন বয়স হয়েছে, কোথাও ভুলে রেখেছেন, কে জানে। বুঝলাম। না, ভালো করেছেন তথ্যটা দিয়ে। আচ্ছা, ওই সিগার থেকেই কি বিষ গেছে? এর কোনো প্রমাণিত সত্য এখনো জানি না, তবে আমার এটা আন্দাজ। তবে সত্যি বলতে এতক্ষণ ধরে এতজনের সঙ্গে আলোচনার পর আমার স্পষ্ট ধারণা হয়েছে বিষক্রিয়ার সূত্রপাত ওই 15 তারিখের রাতে নয়, এর সূত্রপাত আরও আগে। আপনি দয়া করে একটু আমায় জানাতে পারবেন এক্স্যাক্ট ডেটটা? ঠিক আছে, আমি না হয় কাউকে বলছি হিসাবের খাতা আনার জন্য। আমি আজ বেরিয়ে যাচ্ছি, একটা কাজ আছে। আপনি না হয় ওটা আমায় জানিয়ে দেবেন ফোনে। আর বেশি কথা না বলেই বেরিয়ে গেল প্রশান্ত। বেলা হয়ে গেছে অনেকটাই। হাত ঘড়িতে তাকিয়ে পিলে চমকে গেছিল এক প্রকার। 3:30 বাজে। এতক্ষণ যে কোথায় কেটে গেল বুঝতেই পারেনি। তার মধ্যে কিচ্ছু পেটে পড়েনি। না, এই অবস্থায় চিপস খেলে গ্যাস হতে পারে, তাই একটা বাপুজি কেক কিনেই বাস ধরল সে। একটা কবিতার মতো চোখের দিকে তাকিয়ে একবার জীবন ভাবার পরেও আবার কিভাবে অন্য চোখের দিকে তাকাও? প্রশ্নটা ছুটে ধেয়ে এলো বুকের ঠিক মাঝে। মেয়েটার নাম জিয়া, রোগার মধ্যে বেশ মায়াবী মুখখানা। অদরকারি লম্বা কপালের দিকে তাকিয়ে মনে মনে উত্তরখানা তৈরি করে নিচ্ছিল সে। মেয়েটা একটা ব্রাউন ফ্রক পরে বসে আছে ঠিক প্রশান্তর সামনে। এখন সময় সন্ধে 6টা। প্রশান্ত যে কিভাবে সবকিছু এর মধ্যে ম্যানেজ করেছে সেটা শুধু সেই জানে। ভুলেই গেছিল আজকে ডেট আছে জিয়ার সঙ্গে, তাই ক্যালেন্ডারে একটা রিমাইন্ডার সেট করে রেখেছিল। মেয়েটা 1 ঘন্টা মতন একা একা বসে থেকে ভীষণ রেগে গেছে সে সম্পর্কে 100 ভাগ নিশ্চিত সে। আমার কপালের দিকে তাকিয়ে কি দেখছো বলো তো? উত্তর কপালে লেখা আছে নাকি? মেয়েটার ধমক দেওয়ার অভ্যাস আছে, না হলে প্রথম ডেটে এসেই কেউ এভাবে ধমক টমক দিতে পারে না। বরং ক্যালকুলেটিভ মাইন্ড হিসেব করে নেয় সামনের মানুষটা টাকা দেবে কিনা, নাকি 50-50 স্প্লিট করবে। কিন্তু এই মেয়েটা এখনো অবধি প্রশান্তর সঙ্গে একটাও ভালো করে কথা বলেনি। তুমি কি বাই এনি চান্স আমায় খারাপ ভাবছো? আমার ভাবনায় কি যায় আসে? আমি তো জাস্ট একটা নোবডি। আজকের পর আমার সঙ্গে কাটিয়ে যাওয়া সমস্ত মুহূর্ত মনে করে রাতে ঘুমিয়ে পড়বে। কালকে তোমার বাসি মুখ ধোয়ার সঙ্গে সঙ্গে আমিও বেরিয়ে যাব মাথা থেকে। নাও, আমার প্রশ্নের উত্তর দাও এখন। তুমি কখনো বাজার করেছো? বাজার? তার সঙ্গে এর কি সম্পর্ক? বলোই না, নিজে হাতে বাজার করেছো? হ্যাঁ, সে তো সবাই করে। ঠিক। ধরো একটা অনেক দিনের পরিচিত মুদি দোকানে তুমি প্রত্যেক মাসে মুদি সদাই কিনতে যাও। এবার তুমি লক্ষ্য করলে সে তোমায় প্রত্যেক মাসে কিছু কিছু করে ওজনে ঠকিয়ে দিচ্ছে। তুমি কি করবে? তাকে বলবো যে আমি তার ঠকানো ধরতে পেরেছি। কিন্তু তারপরেও যদি সে আবার তোমায় ওজনে ঠকায়, তখন? তখন আমি অন্য কোনো দোকান থেকে কিনে নেব। আশা করি তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। বলে সামনে রাখা মকটেলের গ্লাসে
ঠোঁট চোবায় সে। মেয়েটা আবার বলে ওঠে, কিন্তু তুমি তো এত ডেট করেছো, তাহলে সবাই তোমায় ঠকিয়েছে? সবাই নয়, একজন, শুধু একজন। বাকিদের থেকে তো আমি ঠকে যাওয়া অবধি পৌঁছাইনি কোনোদিন। তাও তুমি ডেট করেই যাবে তো? মানে? আজব মেয়ে তো বটে। আজ অবধি এতগুলো ডেটে এসে কখনো এরকম অভিজ্ঞতা হয়নি ওর। প্রশান্ত এবার গলা নামিয়ে বলল, দেখো, তুমি আমার সঙ্গে আজ প্রথমবার মিশছ। আগে একটা মানুষকে ভালো করে চেনো, জানো, তারপর না হয় তার দোষগুণ বিচার করবে। মেয়েটা তবুও কেমন যেন বাংলার পাঁচের মতো মুখ করে বসে আছে। প্রশান্ত জিজ্ঞেস করলো, অ্যাপে দেখলাম তোমার ফেভারিট সিঙ্গার অর্ণব। মেয়েটার চোখ মুখ এবার মৃদু হেসে উঠল, একটু নরম গলায় বলল, হ্যাঁ, বাংলাদেশি ব্যান্ড আমার প্রিয়। আমারও। ওয়ারফেজ, অ্যাশেজ, হাইওয়ে, আউট সিগনেচার সবই লুপে চলে। আমারও। তুমি লেভেল 5 শুনেছো? খেতে খেতে দুজনের গল্প চলতে লাগলো। প্রশান্ত এতক্ষণে মেয়েটাকে বাগে আনতে পেরেছে। আসলে কিছু কিছু মানুষ আছে যারা খিদে পেলে বিটকেল হয়ে যায়। জিয়াও সেরকমই। তবে খাবার খেতে খেতে একটু আগের বিদঘুটে বদখত মেয়েটা যেন একদম নরম সরম একটা মিষ্টি মেয়ে হয়ে উঠল। গান, সিনেমা থেকে শুরু করে শেষমেশ রাজনীতিতে গিয়ে ঠেকল তাদের আলাপ, আর সব শেষে এসে থামল আবার বেকার ভাতায়। ঠিক তখনই আজকের মতো ডেটে অন্তিম বাঁশি বাজিয়ে রওনা দিল প্রশান্ত। মেয়েটা খুব মিষ্টি, ওর বেশ পছন্দ হয়েছে। তবে যদি সে জানতো ১,৫০০ টাকা পাওয়ার আগেই বন্ধুদের থেকে ধার করে সে প্রশান্তর সঙ্গে ডেটে এসেছে, তাহলে প্রশান্ত নিজেই পুরো বিল পে করে দিত। ঘরে এসে একটু ফ্রেশ হয়ে শান্ত হলো প্রশান্ত। আজকের রঙিন সন্ধেটা মনে করে মাঝে মাঝে নিজেই হেসে উঠছে। অনেক দিন বাদে কারো সঙ্গে তার হবি আর মিউজিক টেস্ট মিলে গেছে। যাই হোক, আপাতত তার খুব দরকারি একটা লোককে ফোন করা দরকার। হ্যালো সেলিম। হ্যাঁ, যেটার জন্য আগের দিন বলেছিলাম। ছেলেটার নাম অর্ক প্রভ পাল। ছবি পাঠিয়েছি, টেকনোতে পড়ে। একটু ঢাটবাট আছে, কিন্তু ভেতরটা ফাঁপা। হ্যাঁ, ছেলেটাকে একটু 2 দিন পারলে ওয়াচে রাখো তো। ঠিক আছে, রাখছি। আপাতত আর বেশি চিন্তা ভাবনা না করে ঘুমিয়ে পড়াটাই শ্রেয় মনে করে চিত্তির দিল প্রশান্ত। পরদিন সকাল, ঘরেই হালকা ফুলকা ওয়ার্কআউট করে তখন ছাদ বাগানে জল দিচ্ছিল প্রশান্ত। এমন সময় নিচতলা থেকে কলিং বেলের আওয়াজ এলো। এখন এত সকালে কে এলো মনে করে ছাদ থেকে ঘাড় বাড়িয়ে দেখল সে। একটা BMW গাড়ি দাঁড়িয়ে আছে বাড়ির উল্টো দিকের রাস্তায়, আর তার দরজার ঠিক সামনেই একটা ফাঙ্কি টি শার্ট পরিহিত বছর 30-এর ভদ্রলোক। প্রশান্ত হালকা হেসে দরজা খুলে দিয়ে বলল, আরে আসুন আসুন, কি সৌভাগ্য আমার! স্বয়ং দীপঙ্কর পালের পায়ের ধুলো পড়ছে আমার এই গরিব ভিটে। আপনি অরূপ বিশ্বাস তো? না না, আমি প্রশান্ত বিশ্বাস। এই বিশ্বাসের আগে অরূপ লাগালে বিশ্বাসটা কেমন চলে যায়। আসুন আসুন, ভেতরে বসে কথা বলি। দীপঙ্কর ঘরে এসে বসলেন সোফার উপর। প্রশান্ত হেসে বলল, বলুন, কি খাবেন? না না, আমি কিছু খেতে আসিনি, কাজের কথা সরাসরি বলে বেরিয়ে যাব। আমার একটা মিটিং আছে। হ্যাঁ বলুন। আপনি কি আমার উপর সন্দেহ করছেন? দেখুন, আমি কিন্তু আমার বাবার সঙ্গে কোনোভাবেই যুক্ত নই। আমি বাবার কোনো সম্পত্তি চাই না, কিচ্ছু চাই না। আপনি কিন্তু আমায় বৃথা সন্দেহ করছেন। আরে শান্ত হন মশাই, আমি আপনাকে মোটেও সন্দেহ করিনি। শুধু আপনার সঙ্গে অশোকতরুবাবুর ঝামেলার কথা জেনেছি বলে বাকিদের জিজ্ঞেস করেছি, ব্যাস এইটুকুই। তাই আপনি সন্দেহ করেননি আমায়? বরং এভাবে আমার বাড়িতে এসে নিজেকে নির্দোষ বলায় সন্দেহ খানিক হচ্ছে বই কি। দেখুন, আমি একটা ভুল করে ফেলেছি, খুব বড় ভুল করে ফেলেছি। আমার স্ত্রীও আমায় সেজন্য ঘৃণা করছে। আমার যদি কোনো উপায় জানা থাকতো তাহলে আমি আমার ভুল শুধরে নিতাম। আসলে সানায় নামের মহিলাটা এতই হট আর লাস্টি ছিল যে আমি নিজেকে সামলাতে পারিনি। আমি ওর কথার জালে জড়িয়ে পড়েছি। সব শুনেছি আমি, ওগুলো আর দ্বিতীয়বার বলে বিব্রত হবেন না। বাবা আমার উপর রেগেছিলেন ঠিকই, কিন্তু আমি সেজন্য বাবার কোনো ক্ষতি নিশ্চয়ই করব না। আমি জানি আপনারা গোয়েন্দারা ঠিক কিভাবে কাজ করেন।
ডিটেকটিভ বই আমারও কম নেই। আপনি বুঝি খুব ডিটেকটিভ বইপত্র পড়েন? আপনার অভ্যাস আছে? পড়তাম এক সময়, এখন খুব একটা সময় পাই না। আচ্ছা, আমার অ্যাড্রেস আপনি কোত্থেকে পেলেন? গুগলে নিশ্চয়ই নয়। হঠাৎ করে দীপঙ্কর বমকে গেলেন এই কথা শুনে। প্রশান্ত হেসে বলল, "হুঁ, অর্ক বলেছে?" হ্যাঁ, মানে আপনি জানলেন কিভাবে? বাদ দিন সেসব। আপনি নিশ্চিন্তে আপনার কাজে যান, কোনো চিন্তা করবেন না। আপনার উপরে আলাদা করে কোনো সন্দেহ নেই। তবে নিশ্চিন্ত থাকবেন, আপনার বাবার মৃত্যুর জন্য যে বা যারা দায়ী তাদেরকে হাতে নাতে ধরে শাস্তির ব্যবস্থা করবে এই শর্মা। দীপঙ্কর যেভাবে এসেছিলেন তার চাইতে অনেকটা শান্ত মাথায় বেরিয়ে গেলেন। প্রশান্ত হোয়াটসঅ্যাপে পেয়ে গেল এই মাসের কবে নাগাদ সিগার এবং অন্যান্য সামগ্রী এসেছিল তার ফর্দ। 2 তারিখ। তার মানেটা নিজের মাথার মধ্যে এনে নিয়ে বেরিয়ে গেল সে শামসুর চাচার দোকানের উদ্দেশ্যে। সেখানে জিজ্ঞাসাবাদ করে জানা গেল কেউ আলাদাভাবে কিছুই অর্ডার করেনি। প্রত্যেকবারের মতো স্পেশাল 3 প্যাকেট কহিবা সেগুলোর প্যাকেট পাঠানো হয়েছিল। 2 তারিখ থেকে আনুমানিক 5 তারিখ অবধি যদি ধরা যায়, তাহলে সেদিনগুলোর মধ্যেই কি কিছু একটা হলেও হতে পারে। হ্যালো অমিয় স্যার, আমার মাথায় একটা সন্দেহ দেখা দিচ্ছে। ও না, আপনি আগে বলুন। রাইসিন? আচ্ছা আচ্ছা, ঠিকই ধরেছিলাম আমরা তাহলে। বেশ বেশ, আর ওই সেক্রেটারি মলির সঙ্গে কথা হলো? বেশ বেশ, আমার সন্দেহটা নিয়ে এবার বলি আপনাকে। দীর্ঘক্ষণ অমিয় চ্যাটার্জির সঙ্গে বেশ কিছু স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করল সে। তারপর কি একটা মনে হতেই ইনস্টা খুলল। একটা নির্দিষ্ট প্রোফাইলে গিয়ে কিছুক্ষণ স্ক্রল করতেই মুখে ফুটে উঠল হাসি। কিন্তু না, এখনো অনেক কিছু বাকি। হ্যালো সেলিম, আর অর্ককে ফলো করে লাভ নেই, এবার অন্য একজন। নাম আর ছবি হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি। হ্যাঁ, দেখে নিও কেমন। হ্যাঁ, রাখছি। এরপর 2 দিন কেটে গেল নানান জায়গায় ঢু মারতে মারতে আর তদন্তের গতিপথ উদ্ধার করতে। ভীষণ জটিল আর কঠিন গন্তব্য আসলে যে খুবই সহজ এবং সিম্পল ছিল, সেটা এখন গিয়ে টের পেল প্রশান্ত। একটা খুবই সিম্পল কেস, তবে মনটা তার মোটেই ভালো নেই। এর মধ্যে সে সেক্রেটারি মলি থেকে শুরু করে দেবলিনার ব্যস্ত স্বামী শুভময়, তারপর উকিল, সকলের সঙ্গে কথা বলেছে এবং ক্লিয়ার ইঙ্গিত পেয়েছে একটি মোটিভের। তাই আজ ঠিক বেলা 11টার সময় সমস্ত রহস্যের পর্দা ফাঁস করতে হাজির হয়েছে সে পাল অ্যান্ড পাল কনস্ট্রাকশনের বিলাসবহুল বাড়িতে। সকলে না হাজির থাকলেও যেসব মানুষদের একেবারে না থাকলেই নয়, তারা সকলেই আছেন। ইতিমধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, তবে তার অ্যারেস্ট হওয়ার ব্যাপারটা এখনো অবধি কাউকেই জানায়নি প্রশান্ত। শুধুমাত্র অমিয় ব্যাপারটা জানেন। সকলকে একসাথে পাওয়া মানেই তো ফ্যামিলি রিউনিয়ন। দুর্ভাগ্যের বিষয়, আসল ফ্যামিলি হেডই আজ আমাদের মধ্যে নেই। তবে বেশি কথা বলে কারোর মূল্যবান সময় নষ্ট করব না। আজকে বরং আমি একটা পারিবারিক গল্প বলবো, যে গল্প এই ঘরে উপস্থিত অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। কিন্তু যারা জানেন তারা দিনের পর দিন সেটাকে লুকানোর চেষ্টা করে চলেছেন, যাতে তাদের পারিবারিক সম্মানহানি না হয়। অশোকতরু পাল প্রখ্যাত ব্যবসায়ী, বলা চলে বাঙালি ব্যবসায়ী, যিনি রাজস্থানী মারোয়ারিদের কড়া টক্কর দিতে এই রাজ্যে কিছু করে চলেছেন। এনার অগাধ সম্পত্তির কথা আমাদের কারোরই অজানা নয়। অশোকতরু বাবু একজন খুবই ভালো মনের মানুষ, তবে একটু প্রাচীনপন্থী, একটু বেশি একগুঁয়ে। এই কথা আমরা বিভিন্ন মানুষের মুখ থেকে শুনেছি। ভদ্রলোক এতটাই গোঁড়া মনোভাবের ছিলেন যে নিজের পরিবারের বিভিন্ন সময়ের বিভিন্ন কেচ্ছা কেলেঙ্কারি চেপে এসেছেন এবং বাইরে নিজের ইমেজখানা বেশ ঝকঝকে তকতকে রেখেছেন। তবে ইদানিং একটা ব্যাপার বেশ কঠিন হয়ে পড়েছিল তার জন্য। এতগুলো বছর ধরে যেভাবে পরিবার এবং ব্যবসা সামলে এসেছেন, এখন সেই ভার দিয়ে দিলেন ছেলেদের মধ্যে। মেয়েরও বিয়ে হলো একটি সম্ভ্রান্ত পরিবারে ভালো ছেলের সঙ্গে, কিন্তু বিয়ের পর সন্তান আসার পরেই মেয়ের একটা ব্যাপার বৃদ্ধর কর্ণগোচর হয়। কি দেবলীনা দেবী, আপনার কোন কীর্তি আপনার বাবা জানতে পেরেছিলেন? দেবলীনা রায় তার বাচ্চাকে একজন পরিচারিকার কাছে রেখে দিয়েই বসেছিলেন। এবার উনি চমকে উঠে বললেন, কি? আমার কি ফাঁস হবে?
কিছুই নেই ফাঁস হওয়ার। তাই নাকি? ঠিক আছে, তাহলে অনুষ্কা হালদারকে আমরা এই ঘরে নিয়ে আসি। অফিসার, একবার নিয়ে আসুন তো। হঠাৎ করে যেন মাথায় বাজ পড়ল দেবলিনার। তিনি উঠে দাঁড়িয়ে উত্তেজিতভাবে বললেন, অনুষ্কা, অনুষ্কাকে আপনারা অ্যারেস্ট করেছেন কিসের ভিত্তিতে? কেন? তার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো তার ভাড়া বাড়িতে ঢুকে পুলিশ নানা ধরনের নিষিদ্ধ ড্রাগস পেয়েছে এবং অশোকতরুবাবুর মৃত্যুর জন্য দায়ী বিষ রাইসিনও পাওয়া গেছে। আর কোনো প্রশ্ন আছে আপনার? একটা হলুদ গেঞ্জি পরিহিত নেশাগ্রস্ত মেয়ে এসে হাজির হলো সকলের সামনে। তার নাকে বোধহয় এখনো কোকেনের সাদা গুঁড়ো দেখা যায়। অনুষ্কা হালদারকে এখানে অনেকেই চিনবেন না, তাই তার পরিচয় দিয়ে রাখি এই বেলায়। বিগত 2 বছর ধরে এই অনুষ্কার যাবতীয় ভরণ পোষণের দায়িত্ব গ্রহণ করেছিলেন দেবলীনা রায়। ভাড়ার টাকা থেকে শুরু করে সবটা উনিই দিচ্ছিলেন, এবং শুধু তাই নয়, তারা শারীরিক সম্পর্কেও যুক্ত ছিলেন একে অপরের সাথে। কে ঠিক বলছি তো? বাড়ির সকলের মুখে নেমে এলো ভয়ানক একটা বিস্ময়। অর্ক অবাক হয়ে বলল, পিসি, তুমি বাই? দেবলীনা কোনো কথা বলছে না। সে চুপ করে তাকিয়ে আছে অনুষ্কার দিকে। অনুষ্কার মৃতপ্রায় চোখ দুটো যেন দেবলীনাকেই খুঁজছে। সে ঠিকঠাক দেখতেও পাচ্ছে না। কেমন যেন মনে হচ্ছে মেয়েটা এক্ষুনি মরে যাবে। এই সম্পর্ক যতই চেপে রাখার চেষ্টা করুন না কেন, আপনার হাজব্যান্ড একদিন ঠিকই ধরে ফেলেছিলেন। প্রথমে বুঝতে পারেননি কারণ দুজনেই মেয়ে, তবে পরবর্তীতে শুভময় বাবু বুঝেছিলেন এই সম্পর্ক শুধুই বন্ধুত্বের নয়, বরং তার চেয়ে অনেক বেশি কিছু। সেই থেকে আপনাদের সম্পর্কে দূরত্ব বাড়তে থাকে, আর অনুষ্কার সঙ্গে আপনি ঘর বাঁধার স্বপ্ন দেখতে থাকেন। একবার সম্পত্তির অংশ চলে এলে আপনি অনুষ্কার সঙ্গে আলাদা কোথাও চলে যেতেন এই বাঙালি সমাজের ঘেন্না সহ্য না করে। কিন্তু পথে বাঁধ সাধলেন আপনার বাবা। অশোকবাবু জানালেন একটা এরকম মেয়েকে তিনি কোনো সম্পত্তি দিতে রাজি নন। ব্যাস, আপনার মাথায় খুন চড়ে গেল। এতগুলো দিনের এত কষ্ট নিয়ে আপনি বেঁচে ছিলেন একটু শান্তিতে ওর সঙ্গে থাকবেন বলে, অথচ সেখানেই কিনা বিনা মেঘে বজ্রপাত। আপনার বাবার নেটওয়ার্কে এইসব খবর চাপা থাকার কথাও ছিল না। তখন থেকেই আপনি শুরু করলেন আপনার বাবাকে সরিয়ে দেওয়ার চক্রান্ত। কারণ অশোকবাবু তার উকিলকে জানিয়েছিলেন মে মাসে পাহাড় থেকে ঘুরে আসার পরেই উনি উইল বদল করবেন। তাই সেই পাহাড়ের ট্রিপ হওয়ার আগেই সরিয়ে দিতে হবে অশোক তরু পালকে। সেই মতো নেওয়া হলো অনুষ্কা হালদারের থেকে রাইসিন, এবং যেদিন মুদির দোকান থেকে সমস্ত মালপত্র এসেছিল, অর্থাৎ 2 তারিখ, ঠিক সেদিন এই বাড়িতে এসেছিলেন দেবলীনা রায়। এক্ষেত্রে আমায় সবচেয়ে বেশি সাহায্য করেছে ঋতুজা পাল, অর্থাৎ দেবরাজ এবং দীপঙ্কর বাবুর কাজিন। ঋতুজা মেয়েটি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, এবং সে ইনস্টাগ্রামে পান থেকে চুন খসলেই একটা মিনি ব্লগ করে ছাড়ে। আমার কি মনে হতেই আমি 2 তারিখে রিল চালালাম আর দেখলাম দাদু বাড়িতে ভ্লগ। ব্যাস, সেদিন সবাই মিলে শপিং মলে কেনাকাটা থেকে শুরু করে রেস্তোরাঁয় খাওয়া অবধি সবটাই দেখেছে। এই নিয়ে আমি প্রশ্ন করলে খারাপ দেখায়, কারণ যে কোনো দিন নিজের বাপের বাড়িতে বাড়ির মেয়ের আসার অধিকার আছে। আমার একটা থিওরি আছে সিগারে বিষ মেশানো নিয়ে। প্রত্যেক মাসে অশোকতরু বাবুর জন্য বিদেশি দামি কোহিবা সিগলো সিগার আসত। 3 প্যাকেটে 30টি সিগার থাকত, কারণ ভদ্রলোক প্রতি রাতে একটি করে সিগার খেতেন। আমার সন্দেহ দেবলীনা প্রথম দিনেই 30টি সিগারের মধ্যে একটি সিগারে রাইসিন মিলিয়ে দিয়েছিলেন, অর্থাৎ প্রবাবিলিটি থিওরি অনুযায়ী 1/30। উনি অন্য কোনো সিগারে ইচ্ছে করেই মেশাননি যাতে বাবার মৃত্যুর পর ধরা পড়ে না যান। দীপঙ্করবাবু অত্যন্ত রহস্যপিপাসু মানুষ, তাই তিনি পুলিশকে খবর দেন, কারণ তার এই মৃত্যুটা স্বাভাবিক লাগছিল না। দেবলীনা ভেবেছিলেন বয়সজনিত কারণে ফুসফুসের সমস্যায় বাবার মৃত্যুতে কেউ খুব একটা সন্দেহ করবে না। যাই হোক, তবে দেবলীনা দেখতে পেলেন তার বাবা ওই সিগারখানা ধরেই দেখেননি। বেশ অস্বস্তিতে পড়লেন তিনি। 10 দিন বাদে যখন দ্বিতীয় সিগারের প্যাকেটটা তিনি খুললেন, তখনও আশাহত হলেন দেবলীনা। কারণ এবারও বাবা ওই প্যাকেটটা খোলেননি যেটা একটা সিগারে বিষ মেশানো ছিল। এবারে প্রশ্ন হলো, দেবলীনা এই ব্যাপারগুলো বুঝছিলেন কি করে? খুবই সহজ উত্তর, দেবলীনা ওই নির্দিষ্ট সিগারের প্যাকেটে মার্ক করে রেখেছিলেন, এবং ওই সিগারের প্যাকেটটা যেটা উদ্ধার করেছিল পুলিশ,
সেটায় পাওয়া গেছে একটা ছোট মার্কারের দাগ। দুয়ে দুয়ে 4 করতে খুব একটা অসুবিধা হলো না। দেবলিনার প্যালপিটেশন বেড়ে যাচ্ছিল, দিনে দিনে তিনি অসহিষ্ণু হয়ে পড়ছিলেন। শেষমেশ বাবার দ্বিতীয় সিগারেট প্যাকেটটা তিনি ঝেড়ে দিলেন। ব্যাস, এবারে তো বাবাকে খুলতেই হবে ওই বিষ মাখানো সিগারখানা। বেশ খোঁজাখুঁজি চলল বটে, তবে কোথাও পাওয়া গেল না সিগারেট হদিশ। আমায় দেবরাজবাবু বলেছিলেন অশোকতরু বাবু নাকি কহিবা হারিয়ে ফেলেছিলেন বলে খুব আফসোস করছিলেন। তখনই ব্যাপারটা আমার বোধগম্য হয়। ফলে 15 তারিখ রাতে নিজের মৃত্যু নিজেই ডেকে নিয়েছিলেন প্রখ্যাত ব্যবসায়ী অশোকতরু পাল। তিনি যদি 2 দিন আগেও সিগারখানা খেতেন, তাহলে আর 75 বছরের জন্মদিনটা ওনার দেখা হতো না। একদম জন্মদিনের রাতেই তিনি যে সিগারখানা খাবেন, কেই বা জানত। এতক্ষণে থামল প্রশান্ত। দেবলিনার দিকে সকলেই বিষ দৃষ্টিতে তাকিয়ে আছেন। দেবলিনা কাতর কণ্ঠে বললেন, ওর কোনো দোষ নেই, অনুষ্কাকে ছেড়ে দিন। সব দোষ আমার আর সব দোষ এই পরিবারের। আমার কাছে এনাফ বিষ থাকলে আমি সবাইকে খাইয়ে মেরে ফেলতাম, সবাইকে। দেবরাজ এবার ক্ষেপে উঠে বললেন, কি বলছিস কি তুই বোন? তোর এত অধঃপতন? কেন বলবো না? হ্যাঁ, কেন বলবো না? তুই, বৌমনি, ভাই, তোরা সবাই জানতিস আমি কেমন, আমি কোন জেন্ডারের প্রতি আকর্ষিত। তাও নিজেদের সোশ্যাল স্ট্যাটাস বজায় রাখার জন্য আমার একটা পুরুষের সঙ্গে বিয়ে দিয়েছিলি। বাবাকে আমি কখনো ক্ষমা করবো ভেবেছিস? কখনো না। আমি কখনোই চাইনি শুভময়কে ঠকাতে। কিন্তু কি করব আমি? হ্যাঁ, কি করব? আমার কি বা করার ছিল? আমার ভালোবাসার মানুষকে বেছে নেওয়ার আমার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করে দিচ্ছিল বাবা। আমি নিজেকে সামলাতে পারিনি। আমি অনেক কঠোর পদক্ষেপ নিয়েছি। শুধুমাত্র অনুষ্কার মুখ চেয়ে। আর বাচ্চাটা? জিজ্ঞেস করলো প্রশান্ত। একটা অদ্ভুত হাসি হেসে দেবলিনা বললেন, বাচ্চা ও তো ভালোবাসার ফল নয়, ও তো জোড়াজুড়ির ফল। হ্যাঁ, আমি তো কোনোদিন শুভময়কে ভালোই বাসিনি, কোনোদিন ভালোবাসতে পারিনি। শুভময় সোফায় বসে মুখে হাত চেপে কাঁদছিলেন। তিনিও যে একটা পরকীয়াতে যুক্ত সে কথা মোটামুটি সকলেই জানে, তবে বাড়ির মেয়ের কারণে কেউই তাকে কোনো তিরস্কার করেনি এতদিন। আমি পারবো না আর এইসবের মধ্যে থাকতে। খুব ঘেন্না লাগছে আমার সবটা মিলিয়ে। তবে নিজের বাবা মায়ের প্রতি না থাক, কোনো জ্ঞান দেওয়ার জন্য আমি পেমেন্ট পাইনি। আচ্ছা অর্ক, আমার বাকি পেমেন্ট কি তুমি এখনই করবে নাকি পরে? সকলে দ্বিতীয়বারের জন্য চমকে উঠল। অর্ক নিজেও খাবি খেয়ে বলল, আমি মানে? হ্যাঁ তুমি। বাবার দেওয়া 70,000-এর 50,000 একটা এনভেলাপে করে আমায় পাঠানো তো তোমারই বুদ্ধি। তাই তুমি যখন অ্যাডভান্স দিয়েছ, তুমিই বাকিটা দেবে ভাবলাম। দেবরাজবাবু অবাক হয়ে বললেন, তাই ভাবি, ছেলে এত টাকা কোথায় ওড়ালো? এখন তো গার্লফ্রেন্ডও নেই। আমার ডান হাত সেলিম আপনার ছেলের পিছু নিয়ে তার বন্ধুবৃত্তকে লোকেট করেছে। ওর এক বন্ধু লোকেশ একজন পাক্কা চিটিংবাজ ছেলে। জালি আধার, রেশন, ভোটার কার্ড থেকে শুরু করে সিম অবধি আছে তার কাছে। আমাকে অ্যাপয়েন্ট করার দিন ওই লোকেশ ছেলেটাই বাগুইহাটি থেকে আমায় ফোন করেছিল, আর এনভেলাপখানা পাস করে দিয়েছিল অর্ক নিজেই। কাকার থেকে রহস্য উপন্যাস নিয়ে পড়ার একটা শখ ছিল অর্কর। তবে এত বুদ্ধি থাকতেও কাকাকে আমার অ্যাড্রেসটা না বললেই পারতে অর্ক। ওখানেই তুমি ধরা পড়ে গেছিলে। আমার কাছে তো আপাতত আর টাকা নেই। না, আমি ওটা মজা করছিলাম। তবে ভালো লাগলো তুমি নিজের টাকা দিয়ে নিজের ঠাকুরদার মৃত্যুর তদন্তের জন্য ব্যবহার করেছ। এতটা রহস্য না করে সরাসরি আমায় কল করে বললেই পারতে। যাই হোক, আজ তাহলে আসি। অমেয় স্যার, এলাম। ভবিষ্যতে কোনো দরকার পড়লে আমি ফোনের ওপারেই বসে আছি। একদম
ওয়েল ডান প্রশান্ত, তুমি হেল্প করায় কেসটা বেশ চটজলদি ক্লোজ করা গেল। তোমার সঙ্গে ভবিষ্যতে কাজ করার ইচ্ছে রইল আমার। প্রশান্ত বাড়ি ফিরে এলো। সেলিম মাঝখানে এসে নিজের প্রাপ্য বুঝে নিয়ে চলে গেছে। এখন প্রশান্ত তার ছাদ বাগানে গোধূলির লালচে সিঁদুর মাখানো আকাশ দেখছে বসে বসে, আর জল দিচ্ছে সবুজের গায়ে। তার মনটা খুব ভারী আজ। আকাশ ভারী হলে তো কেঁদে বৃষ্টি হয়, মানুষও ভারী হলে খুঁজে নেয় কান্নার আশ্রয়। কিন্তু প্রশান্ত কাঁদে না, অনেক দিন কাঁদেনি সে। তার হাতের স্পর্শে গাছগুলো আরো সবুজ হয়ে ওঠে, সে তাদের শরীরে প্রাণ সঞ্চার করে। আজ বড় বাবা মায়ের কথা মনে পড়ছে তার। এই বাড়িখানার চলটা ওঠা ক্ষতবিক্ষত দেহের মতোই আসলে প্রশান্তর অবস্থা। একটা নিদারুণ শূন্যতা গোটা বাড়ি জুড়ে। একলা থাকার অভিশাপ মাথায় করে সে গাছগুলোকে জড়িয়ে ধরল বুকের মধ্যে। নিজের বাবাকে নিজেই বিষ দিয়ে হত্যা করলেন দেবলীনা রায়। হয়তো তাকে সহ্য করতে হয়েছে অনেক কিছু, কিন্তু তবুও বাবাকে খুন করা না। নিজের মানিব্যাগে আজও মৃত বাবা মায়ের ছবি নিয়ে ঘোরে প্রশান্ত। একবার তাদের ছবি দুটো বের করে দেখে, আঙুল দিয়ে ছুঁয়ে। চোখের জল এসে নামে ছবি দুটোর উপর। দূরে কোথাও একটা গান বেজে ওঠে। শুনছিলেন রিচ ফ্যামিলির কেচ্ছা। আজকের গল্প পাঠে ও গোয়েন্দা প্রশান্তর ভূমিকায় আমি অভিক সাহা। বিভিন্ন চরিত্রে দেবস্মিতা, পিয়ালি, পার্থ অরণ্যদেব, দিব্যেন্দু দাস, সৌরভ রায়, কৌশিক, শুভধর, খুশি, সৌমিক, বর্ণালী, তনুশ্রী এবং আমি অভিক। শব্দ সংযোজন দেবরাজ দে, আবহ নির্মাণ কৌশিক বসু, বিশেষ সঙ্গীতে অরিত মার্জিত, প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ্য ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে দেখা হচ্ছে আবার আগামী আরেকটি কাহিনীতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। ধন্যবাদ।